রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। দেখা গেল আয়েশা তার পোষা বিড়াল টিকটকি নিয়ে খাটের উপর বসে আছে, বিছানার চাদরে চুপচুপ রক্তের দাগ। আয়েশার হাতে সেই পাথরটা, সেটা সম্পূর্ণ রক্তে ভেজা। হঠাৎ টিট্টু মানুষের কণ্ঠে বাচ্চাদের মতো বলল, আর কতদিন আমাকে বিড়াল রূপে থাকতে হবে মা? আয়েশা রক্তাক্ত পাথর হাতে বিছানায় বসে আছে। দৃশ্য চলে গেল একটু আগে। আয়েশা ফাদির রুমের দরজা হালকা ফাঁক করে দেখল ফাদির এখনও জ্ঞান ফেরেনি। আয়েশা রুমে প্রবেশ করলো ধীরে ধীরে, বিনা শব্দ করে ফাদির পাশে গিয়ে বসলো। ফাদি দিকে খুব মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মাথার চুল হাত বুলিয়ে দিয়ে বলল, তো দায়িত্ব শেষ ভাই, এখন তারা এই পাথর হাসিল না করা অব্দি থামবে না। আমি তোর কোনো ক্ষতি ছাড়াই এই পাথর তোর বুক থেকে বের করে আনতে পারি, কিন্তু তারা তোর বুক চিরে এটা বের করবে, তোকে মেরে ফেলবে। তার চেয়ে ভালো আমি নিজে থেকে এই পাথর তাদের কাছে হাওয়াল করব। আমার জন্য তোর কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না। এই বলে আয়েশা চোখ বন্ধ করে ফাদির বুক থেকে একটু উপরে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা পড়তে লাগলো। আয়েশার হাতের সাথে ফাদির বুক থেকে নীল রোশনি ছড়াতে লাগলো। ফাদির শরীর কাঁপতে শুরু করলো, বাঁকা হয়ে বুক উঁচু করে যেতে লাগলো। ফাদি ঘুমের ঘরে গঙ্গানির মতো শব্দ করতে লাগলো, মনে হচ্ছে ফাদির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নীল রোশনি আস্তে আস্তে আরও প্রখর হতে লাগলো। আয়েশা আতঙ্কিত কণ্ঠে বলতে লাগলো, একটু সহ্য কর ভাই, এটা প্রায় বের হয়ে গিয়েছে। ফাদির চোখ খুলে গেল, চিৎকার করে বলল, বরাপু কি করছিস তুই? আমার খুব কষ্ট হচ্ছে। আয়েশা কিছু না বলে বুকের ওপর হাত রেখে প্রচণ্ড জোরে একটা চাপ দিতেই ফাদির বুক থেকে একটা চকচকে নীল পাথর বের হয়ে আসলো। ফাদি হাঁপাতে হাঁপাতে বলল, তুই আমার বুক থেকে এটা চুরি করছিস কেন? আয়েশা পাথরটা হাতে নিয়ে একটু এসে বলল, নিজের জিনিস ফেরত নেওয়াকে চুরি বলে নাকি? ফাদি পুরো ঘেমে একাকার। শার্টের বোতাম খুলে দেখলো বুকের ওই জায়গাটা একদম স্বাভাবিক, এখন আর শক্ত কিছু অনুভব হচ্ছে না। ফাদি আয়েশাকে জিজ্ঞাসা করলো, তার মানে এটা ছিল আমার বুকের মধ্যে? আর তুই বলতে আমি স্পেশাল, তাই এমন? আয়েশা বলল, তুই এখন স্পেশাল, এখন ঘুমিয়ে যা, আর কোনো চিন্তা নেই, তুই এখন সম্পূর্ণ নিরাপদ। এই বলে আয়েশা রুম থেকে বের হয়ে যাচ্ছিল পাথরটা নিয়ে। পেছন থেকে ফাদি আস্তে করে বলল, তুই কোনো মানুষ না তাই না বরাপু? আয়েশা থমকে দাঁড়িয়ে পড়ল, আস্তে আস্তে পেছনে ঘুরে ফাদির দিকে অদ্ভুতভাবে তাকালো। ফাদি আবারও বলল, আমি তোকে দেখেছি সেদিন, যেদিন সেই এলিয়েন শিপটা পৃথিবীতে এসেছিল। দৃশ্য চলে যায় আয়েশার পৃথিবীতে অবতরণের দিনে। ফাদি যখন দেখল তারকা খসে পড়ছে আকাশ থেকে, মা হয়তো তার ডাকে সাড়া দিয়ে নেমে আসছে এটা ভেবে ফাদি সেটা লক্ষ্য করে প্রবল বেগে ছুটছে রাতের আধার ভেদ করে আর গাছপালা পেছনে ফেলে। ফাদি গিয়ে দেখল আশেপাশের সবকিছু ধ্বংস করে বিশাল গর্তাকারের মাঝে উল্কাপিণ্ডের মতো কিছু একটা আছড়ে পড়েছে। আদৌতে সেটা ছিল আয়েশার এয়ারজেট। ফাদি কাছে এগিয়ে যেতে নিলে এয়ারজেটের দরজা খুলে ভেতর থেকে কেউ বেরিয়ে আসলো। তাকে ভালো করে দেখার আগেই ফাদির চোখ ঝাপসা হয়ে আসলো। তবুও জোর করে চোখ খোলা রাখতে চাইল, শেষ চেষ্টা করলো তাকে দেখার জন্য এবং দেখতেও পেল তার কোলে একটা বাচ্চা ছিল। তাকে স্পষ্টভাবে দেখে ফাদি সেখানে জ্ঞান হারালো, যেই বিষয়টা আয়েশা খেয়াল করেনি। তারপর যখন আয়েশা জমির উদ্দিনের সাথে ফাদিদের বাসে এলো, ফাদির তাকে চিনতে সমস্যা হলো না। ফাদি প্রথমে আয়েশাকে দেখে চমকে গেলেও সেটা তখন কাউকে বুঝতে না দিয়ে স্বাভাবিক আচরণ করেছিল। ফাদির একটা বিশ্বাস ছিল, আয়েশা যেহেতু প্রথম দর্শনে ফাদির কোনো ক্ষতি করেনি, তার মানে আয়েশা বিপজ্জনক কেউ না, তাকে ভরসা করা যায়। কিন্তু ফাদির আয়েশা যদি বুঝতে পারে ফাদি জানে আয়েশা কোনো মানুষ না, তাহলে সে চলে যাবে এখান থেকে। এই জন্যই ফাদি কখনো বুঝতে দেয়নি আয়েশাকে এই ব্যাপারে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। দেখা গেল আয়েশা এবং ফাদি বসে আছে বিছানায়, পাশেই চুপচাপ বসে আছে টিট্টু। আয়েশা ফাদির কান টেনে দিয়ে বলল, তার মানে এতদিন তুই আমায় গোল খাইয়ে যাচ্ছিলি? ফাদি বলল, কাঞ্চার ভিনগুড়ি, তোরা আমাদের থেকে যত অ্যাডভান্স হোক না কেন, আমাদের ব্রেনের কাছে তোরা সবসময় গোল খাবি। কিন্তু বুঝলাম না এই পাথর দিয়ে এখন কি করবি? আয়েশা বলল, তারা এই পাথর না হাসিল করা অবধি আসতেই থাকবে। ওই রাক্ষস তো মাত্র শুরু ছিল। তোকে বা আমাকে বাঁচানোর জন্য প্রতিদিন তালিব বা ফাসিল আসবে না, তাই এটা তাদেরকে দিয়ে দিব। ফাদি বলল, কিন্তু আমি জানি এই পাথর তোর শক্তির উৎস, এটা যদি তাদেরকে দিয়ে দিস তাহলে তো তুই দুর্বল হয়ে যাবি, আর এটা দিয়ে তারা কি করবে? আয়েশা বলল, এটা তোর রক্তের সাথে মিশেছিল এতদিন। মানুষের রক্তে এক ধরনের অণু থাকে, যখন এই পাথর ওই অণুর সাথে কানেক্ট হয় তখন এই পাথরের ওপর একটা পাতলা আবরণের সৃষ্টি হয়। সে আবরণ দিয়েই তৈরি করা যেতে পারে দাবানল নিভানোর সিরাম। ফাদি বলল, তাহলে তো এই পদ্ধতি তোদের রাজা আরও অনেক আগে অবলম্বন করতে পারত।
শুধু শুধু কেন শিশু বলির মতো নিকৃষ্ট প্রক্রিয়া বেছে নিয়েছিল? আয়েশা বলে, তখন এই পদ্ধতি কারোর জানা ছিল না। এটা সম্পর্কে শুধু জানতো মাস্টার, আর সে এই পদ্ধতি দিয়ে আমাদের গ্রহ ঠিক করে দিবে, তারপর নিজের আয়ত্তে নিয়ে নেবে, সবাই তার গোলামি করবে। ফাদি মাথা চুলকে বলল, এত প্যাচ কে তোদের গ্রহে? কিছু বুঝতে পারছি না। আয়েশা বলল, তো না বুঝলেও সমস্যা নেই, এখন আরেকটা কাজ করতে হবে তোকে। হতে পারে এটা একটু ভয়ানক, কিন্তু এটা না করলে তারা বুঝতে পারবে না পাথর তোর শরীর থেকে বের হয়ে গেছে। ফাদি বলল, কি কাজ? আমি এখন কিছুতে ভয় পাই না, বল কি করতে হবে? আয়েশা বলল, তোর রক্ত লাগবে, এই পাথরটা তোর রক্তে ভেজাতে হবে। ফাদি ভয় পেয়ে বলল, মাঝে মাঝে তো ভয়ও পাই আমি, রক্ত কেন লাগবে? আমি রক্ত দিতে পারব না। আয়েশা বলল, এটা না করলে ওরা ভাববে পাথর এখনও তোর কাছে আছে আর তোর উপর আক্রমণ করতেই থাকবে। বোঝার চেষ্টা কর। ফাদি বলে, ধুর, আক্রমণ করলে করুক, আমি এখন হাত পা কাটতে পারবো না। এক কাজ কর, আমার একটা দাঁত নোট আছে, 2 দিন পর এটা পড়ে যাবে মনে হচ্ছে, তখন যে রক্ত বের হবে সেটা দিয়ে এই পাথরটা ভেজাইস। আয়েশা ফাদির হাতে থাপ্পড় মেরে বলল, চুপ কর, এখন লাগবে বলছে এখনই। কেন, যখন সাইমের নাম লিখেছিলে হাত কেটে তখন ব্যথা লাগেনি? ফাদি বলল, হ্যাঁ লিখছি, হাত কেটে নাম লিখতে লিখতে 2 লিটার রক্ত আমার পড়ে গিয়েছিল। পরে দেখি বানান ভুল, সামিয়ারে সামিমা লিখে ফেলেছে। আয়েশা বলল, কই দেখি কোথায় লিখেছিলি? ফাদি হাত বাড়িয়ে দিয়ে বলল, এই দেখ, এখন হালকা হালকা দাগ আছে। এটা বলতে আয়েশা ধারালো একটা ছুরি দিয়ে ঠুস করে ফাদির হাত কেটে দিল। ফাদি ও বাবাগো বলে চিৎকার করে হাত ছিটকে মারলে রক্তের ছেটা বিছানায় ছড়িয়ে গেল। আয়েশার চেহারায়ও কিছুটা লাগলো। ফাদি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ডাইনি, তুই করলিটা কি? ইস, কেমনে আমার বি পজিটিভ রক্তগুলো বের হচ্ছে। সুযোগে আয়েশা হাসতে হাসতে পাথরটা ফাদির রক্ত দ্বারা ভিজিয়ে নিল। ফাদি দৌড়ে চলে গেল রক্ত পরিষ্কার করতে ওয়াশরুমে, আর আয়েশাকে বকা দিতে লাগলো, তোর দাঁতে পোকা হয়ে মরবি, তোর চুল কাটার সময় নাপিত তোর গলা কেটে দিবে, তোর নখ দিয়ে তুই খামচি খাবি, তোর এমন জায়গায় ঘামাচি উঠবো যেখানে তোর হাত পৌঁছায় না। আয়েশা আস্তে আস্তে বলল, মানুষের দোয়া এলিয়েনরা মরে না পাগল। ফাদি ওয়াশরুম থেকে চেঁচিয়ে বলল, তুই এলিয়েন না, তুই সানি লিওন, বেবি ডলওয়ালা সানি লিওন তুই। আয়েশা এবার হাসি থামিয়ে রক্তাক্ত পাথরের দিকে তাকে বলল, এবার এসে নিয়ে যাও পাথর আমার কাছ থেকে। হঠাৎ পাশ থেকে টিট্টু বলে উঠল, আমাকে আর কতদিন বিড়াল রূপে থাকতে হবে মা? আয়েশা টিট্টুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার রূপ বদল করার পাথর সেদিন প্লাটো গ্রহেই ফেলে এসেছি টিট্টু, যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন তোমার পাথর হাসিল করে তোমাকে নিজস্ব রূপে ফিরিয়ে আনবো। টিট্টু আফসোসের স্বরে বলল, কিন্তু মা, যদি সব ঠিক না হয় তাহলে কি আমাকে সারা জীবন এই রূপেই থাকতে হবে? আয়েশা বলল, কখনো না, সে পাথর না পেলে অন্য উপায় খুঁজে বের করব। তারিফের কাছে এক প্রফেসরের নাম শুনেছি, সকল অসম্ভবের সমাধান তার কাছে আছে, আমি তার শরণাপন্ন হব। দৃশ্য পরিবর্তন। আমরা দেখতে পাই না অফিসে রাক্ষসের চোখ হাতের তালুতে নিয়ে আসন করে বসে আছে স্টার সার্কেলের মাঝে। এক দৃষ্টিতে সেই চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ে যাচ্ছে। হঠাৎ চোখটা হালকা নড়ে এমন পজিশনে অবস্থান করলো যেন সে সবকিছু দেখতে পাচ্ছে। নফ এবার একটু মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল। এক মুহূর্তের জন্য সবকিছু তার অন্ধকার হয়ে গেল। আশেপাশের কোনো কিছুই নজরে আসছে না, শুধু শোনা যাচ্ছে নাওফির কণ্ঠে অদ্ভুত কিছু মন্ত্রের ধ্বনি। যখন অন্ধকার কেটে গেল তখন আমরা নাওফিকে খোলা আকাশের নিচে অদ্ভুত একটা জায়গায় দেখতে পাই। চারপাশটা সম্পূর্ণ সাদা, মনে হচ্ছে বরফে আচ্ছাদিত কোনো মরুভূমি। নাওফি একটু মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি জানতাম জিজার সাথে থাকা সৈনিকের দ্বারাই এখানে পৌঁছানো সম্ভব। কতদিনের স্বপ্ন ছিল আমার এখানে আসা, কিন্তু রংধনু কোথায়? বলতে না বলতেই বিকট একটা শব্দ হলো আকাশে। দেখা গেল পুরো আকাশ জোরে রংধনু রঙে ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে, এমনকি রঙের প্রভাব নিচে থাকা বরফের মতো সাদা আবরণকেও রঙিন করে ফেলেছে। নাফে একটা বিজয়ের হাসিতে বলল, এত সুন্দর দৃশ্য নিজ চোখে দেখার চেয়ে আর শান্তি আর কি হতে পারে? কিন্তু আমি তো এখানে দৃশ্য দেখার জন্য আসিনি, কি করতে যেন এসেছি, কি করতে যেন? এই ভেবে নাফি নিজেকে প্রশ্ন করছে, তখনই পেছন থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, কি তুমি আগন্তুক? নাফি পেছনে তাকিয়ে রহস্যময় এক হাসি দিয়ে বিড়বিড় করে বলল, এটার জন্য এসেছিলাম আমি। মেয়েটা আবার একইভাবে বলল, কে তুমি আগন্তুক? এবার নাফি আস্তে আস্তে ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে বলল, তুমি কার চাঁদের পরী? মেয়েটা একটু অবাক হয়ে বলল, আমি চাঁদের পরী সেটা তুমি জানলে কিভাবে? নাফি বলল, আমি একজন জীবিত মানুষে রংধনু দুনিয়ায় পৌঁছে যেতে পারি, আর তুমি চাঁদের পরী সেটা জানতে পারবো না? বলো তুমি কার চাঁদের পরী? মেয়েটা এবার স্বাভাবিক হয়ে একটু হেসে বলল, আমি আইদের চাঁদের পরী কথা। নাফি ফিক করে হাসি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, আমাকে দেখে তোমার কি মনে হয় গ্রামের চাচাতো ভাই, যা বলবে তাই বিশ্বাস করে নেব? সত্যিটা বলো। মেয়েটা বলল, আমি মিথ্যা বলছি এতটা নিশ্চিত কিভাবে হয়ে বলতে পারো? নাফি বলল, কারণ আইদের সাথে আমার ছোট্টবেলার বন্ধুত্ব। আইদের চাঁদের পরী এখন তার সাথে আছে। ইমন শেখদার আর ফারদিন চৌধুরীকে পরাস্ত করে আইদ তার চাঁদের পরীকে নিজের কাছে রেখে দিয়েছে। আর তোমরা 2 চাঁদের পরী আটকা পড়ে গিয়েছো এই রংধনু দুনিয়ায়।
মেয়েটা বলল, তুমি তো তাহলে সবকিছু সম্পর্কে অবগত, এখানে আসার কারণ কি? নাফি বলল, কারণ তো অবশ্যই আছে, এমনি এমনি তো আর এত ঝুঁকি নেইনি। মেয়েটা ভুরুকুচকে বলল, ঝুঁকি? তোমার কি মনে হয় এত সুন্দর জায়গায় কারোর ঝুঁকি থাকতে পারে? নাফি এবার এগিয়ে আসলো মেয়েটার দিকে, তারপর চোখে চোখ রেখে বলল, এটা তো একটা আয়না, তুমি আমাকে যা দেখাচ্ছ আমি তাই দেখছি। তোমার কি মনে হয় আমি জানি না তোমার আসল রূপ সম্পর্কে? এই বলে নাফি হালকা একটা ফু দিল মেয়েটার চেহারায়। মেয়েটা বিকট চিৎকার করে পেছনে উল্টে পড়ে গেল আর গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আস্তে আস্তে মেয়েটার সুন্দর রূপ পরিবর্তন হতে শুরু করলো। তার হাত পা বাঁকা হয়ে কালো রং ছেয়ে যেতে লাগলো, মুখের ত্বক চেপে গিয়ে একদম হাড্ডির সাথে লেপ্টে গেল, চোখগুলো পুরো গর্তে ঢুকে গেল, একদম যেন জীবিত পিশাচে পরিণত হলো মেয়েটা। নাফি বললে, এবার ঠিক আছে, এবার বলো তোমার হোস্টের নাম কি? মেয়েটা আর্তনাদ করে বলল, আমি ফারদিন চৌধুরীর চাঁদের পড়ি, শাহিদের কাছে পরাজিত হওয়ার পর আমার এমন রূপ হয়েছে। নাফি আফসোস করে বলল, ইস, তোমার জন্য সত্যি খারাপ লাগছে, কিন্তু আমি এসেছি তোমার জন্য একটা সুখবর নিয়ে। আমি চাইলে পৃথিবীতে পুনর্জন্ম ঘটাতে পারি। মেয়েটা প্রকট আকার ধারণ করে কর্কশ গলায় বলল, আমাকে মিথ্যা আশা দিবে না, তুমি এখানে কেন এসেছো সত্যি করে বলো। নাফি বলল, আমি কি করতে পারি তা তো নিজ চোখে দেখলে, তবুও আমাকে বিশ্বাস হচ্ছে না। এবার সে আরও রেগে গিয়ে নাফির দিকে হুঙ্কার দিয়ে তেড়ে আসলো ভয়ানকভাবে। নাফির কাছাকাছি আসতেই নাফি ঠাটিয়ে এক থাপ্পড় মেরে তাকে কয়েক হাত দূরে ঠেলে ছিটকে ফেলে দিল। এরপর এক ঝটকায় গিয়ে তার গলা চেপে ধরে বলল, আর একবার যদি আমার উপর আক্রমণ করার চেষ্টা করিস তাহলে এখান থেকে তোর মাথা নিয়ে ফিরে যাব আমি। মেয়েটা আস্তে আস্তে তার সুন্দর রূপে ফিরে এসে দম বন্ধ বন্ধ অবস্থায় বলল, কিভাবে তুমি আমার পুনর্জন্ম ঘটাবে? নাফি তার গলা থেকে হাত ছড়িয়ে এবার শান্ত গলায় বলল, মাইয়া মানুষ সোজা কথা কখনো বুঝবে না, যখন পিঠের উপর দুটা পড়ে তখন ঠিকই বোঝে। এখন শোন আমার কথা। দৃশ্য পরিবর্তন। সালামার হাকিম পৌঁছে গিয়েছে জিজার প্রধান ঘাঁটিতে। এটা কোনো এক মহাসমুদ্রের মাঝে বিচ্ছিন্ন একটা দ্বীপ, চারিপাশে থই থই পানি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। জিজা এই দ্বীপে নিজের প্রধান ঘাঁটি গেড়েছে। এটা সে পৃথিবীর সকল কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কোনো স্যাটেলাইট বা গুগল ম্যাপ এই দ্বীপের অস্তিত্ব নেই। বিশাল বড় বড় অট্টালিকা আর কাঁটা তারে বেষ্টনীতে ঘেরা এই দ্বীপ। দেয়ালে দেয়ালে শত শত ভয়ানক সৈনিক দাঁড় করানো। দ্বীপের চারপাশে পানিতে বিশালাকার মানুষ খেকো হাঙর সাঁতার কাটছে। সালামার হাকিম অবাক হয়ে সবকিছু দেখছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। হাকিম বলল, ভাই রে ভাই, দেখ কি নিরাপত্তা, এসব সৈন্যদের লড়াই করা লাগবে না, এদের চেহারা দেখলেই কারো প্যান্ট ভিজে যাবে। সালাম নিচে তাকিয়ে বলল, তোর প্যান্ট তো অলরেডি ভিজে গেছে। হাকিম ধমক দিয়ে বলল, চুপ কর, আমার প্যান্টের কালারই এমন ভেজা ভেজা। এক মিনিট, তোর প্যান্টটা সাদা কালার ছিল, হলুদ হলো কীভাবে? সালামও ধমক দিয়ে বলল, তুই কবে দেখছিস আমার প্যান্ট সাদা কালারের? আমি সাদা রং পছন্দ করি না। হাকিম বলল, তাহলে প্রেম করার সময় সাদা চামড়া খুঁজোস কেন? সালাম বলল, কারণ এটা মানুষের বৈশিষ্ট্য। পৃথিবীতে 80% মানুষের পছন্দের রং কালো, কিন্তু মানুষ কালো হলেই সমস্যা। হাকিম বলল, একদম ঠিক কইছস, ভালোবাসায় কখনো সাদা কালো ম্যাটার করে না, শুধু টাকা ম্যাটার করে। সালাম রেগে বলল, ধুর, তোর এসব কথার জন্য পাবলিক আমাদের সিরিয়াস নেয় না, সবকিছুর মাঝেই মজা করতে হবে নাকি? হাকিম বলল, আমি সিরিয়াসলি বলছি, মেয়েদের সুন্দরী হওয়া আর ছেলেদের টাকাওয়ালা হওয়া খুব জরুরি ভাই, কারণ অসুন্দর মেয়েকে আর গরিব ছেলেকে একটা বয়সের পর বাড়ির মানুষও ভালোবাসে না। সালাম কিছু বলতে যাবে এমন সময় 3-4 বিশাল আকৃতির মুখোশ পরিহিত সৈনিক এলো ধারালো অস্ত্র হাতে, এসে সালাম আর হাকিমের সামনে দাঁড়ালো। সালাম আর হাকিম তাদের পেটের পরে রইল। সালাম বলে, ভাই এদের মুখ কই? হাকিম উপরে তাকিয়ে বলল, এদের মুখ 10 তলায় তাকিয়ে দেখ। দুজন একসাথে উপরে তাকিয়ে দাঁত বের করে হাসিতে বলল, ভাইজানরা কিছু বলবেন? তাদের মাঝে একজন ভিন্ন এক ভাষায় কিছু জিজ্ঞাসা করলো, যা ছিল কিছুটা এমন, আথাস থেকে নাসুতা বার্লিন কুতা তামিদা। সালামার হাকিম একে অপরের মুখের দিকে তাকিয়ে বলল, কি বলে সে? তারা আবার কিছু জিজ্ঞাসা করলে একটু রাগান্বিত হয়ে। হাকিম বলল, ভাইজান বাংলায় বলবেন দয়া করে, নিচে তো সাবটাইটেলও নাই, পাঠকরাও তো কিছু বুঝবে না। এর মাঝেই পুরো দ্বীপে বিকট আওয়াজে সাইরেন বেজে উঠল। সব সৈনিকরা নিজেদের জায়গায় সতর্ক হয়ে দাঁড়ালো। সামনে থাকা 3-4 সৈনিক তাড়াতাড়ি চলে গেল কোথাও। সালামার হাকিম অবাক হয়ে দেখছে আর বলছে, কি হচ্ছে এখানে? তারা তো সতর্ক হচ্ছে কেন? তখনই বিশাল এক এয়ারজেট উড়ে যেতে দেখল সালামার হাকিম। তারা বুঝে গেল এটা জিজার এয়ারজেট। দুজনে তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে গেল। দেখা গেল এয়ারজেট একটা বিশাল প্রাসাদের সামনে অবতরণ করেছে। বাতাসে চারিদিকে ধুলোয় ভরে গিয়েছে। সালামার হাকিম দূর থেকে দেখতে পেল জিজা এয়ারজেট থেকে বের হচ্ছে, সাথে আতিশকেও ধরে নিয়ে আসা হয়েছে। জিজা বের হয়েই এক লাফে বিশাল এক উঁচু টাওয়ারের উঠে পুরো দ্বীপে নজর ঘোরাতে লাগলো। সালামার হাকিম বুঝে গেল জিজা জেনে গিয়েছে নাফি কাউকে পাঠিয়েছে এখানে, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। সালামার হাকিম যতক্ষণে নিজেদের লুকিয়ে ফেলবে ততক্ষণে জিজার চোখ পড়ে গেল তাদের উপর।
জিজা ভয়ানক এক হাসিতে বলল, তাহলে তোমরা এখানে? এই বলে হুকুম দিল, ধরো তাদেরকে এবং আমার কাছে নিয়ে আসো। দৃশ্য পরিবর্তন। ফারিস্তা ল্যাবে কাঁচা জারে পানির মাঝে ডুবে আছে, নিঃশ্বাসের সাথে বাবুল ছাড়ছে। সায়েন্টিস্ট তারেক হাসান ফারিস্তার জারে কিছু মেডিসিন পুশ করে দিচ্ছে পাইপের মাধ্যমে। তারপর মেডিসিনে কিছু প্রোগ্রাম বদল করে চলে গেল সায়েন্টিস্ট তারেক হাসান। আমরা দেখতে পাই ফারিস্তার আঙ্গুলগুলো নড়ছে হালকা, চোখের পাতা ঝাপটাচ্ছে। হঠাৎ হাতের মুষ্টি শক্ত করে বন্ধ করে ফেলল। দৃশ্য চলে যায় অতীতে। ফারিস্তা এবং তালিফ খাবার টেবিলে বসে আছে। তালিফ বলছে, তুমি মারিদ রাজ্যে ফিরবে কবে? ফারিস্তা বলল, আর কিছুদিন থাকি। যে এখনো পুরোপুরি শোক কাটিয়ে উঠতে পারিনি। তালিফ ফারিস্তার হাত ধরে হাতে চুমু খেয়ে বলল, আমি এখন তো এসে গিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। জিজাকে আমি পুরো সাপোর্ট করব এই ট্রমা কাটিয়ে ওঠার জন্য। তুমি ফিরে যেতে পারো। রাজ্য তার রানী ছাড়া চলতে পারবে না বেশি দিন। ফারিস্তাও সম্মতি জানালো, হ্যাঁ ঠিক বলেছ, চলে যেতে হবে। এর মাঝে জিজা এসে বসলো খাবার টেবিলে। তালিফ জিজাকে দেখে তাড়াতাড়ি ফারিস্তার হাত ছেড়ে দিয়ে বলল, কোথায় ছিল এতক্ষণ? জিজা বলল, হাত ছাড়া দরকার কি আমাকে দেখে? তুমি যে মায়ের হাতে চুমু খেয়েছো এটা কিন্তু আমি দরজার চিপায় দাঁড়িয়ে দেখিনি। বিশ্বাস করো, একটুও দেখিনি। তালিফ ফারিস্তার দিকে তাকিয়ে বলল, দেখছো তুমি কেমন পাজি মেয়ে? ফারিস্তা একটু হেসে বলল, দেখতে হবে না মেয়েটা কার। তালিফ ভ্রুকুচকে বলল, তুমি কি আমাকে কিছু বললা? ফারিস্তা বলল, কই না তো। আমি যা তোমাকে পাজি বলেছি এটা কি আমি মুখে বলেছি একবারও? বলিনি তো। জিজা ফিক করে এসে দিল। তালিফ দাঁত কটমট করে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? হঠাৎ জিজা চুপ হয়ে গেল। জিজা মাথা নিচু করে চুলগুলো চেহারার উপরে এনে বসে রইল অদ্ভুতভাবে। জিজার কানে সেই শব্দগুলো আবার ফিসফিস করে, প্রতিশোধ, মায়ের হত্যার প্রতিশোধ। জিজার কানে অনবরত এই কথাগুলো কেউ বলছিল ফিসফিসিয়ে। ফারিস্তা লক্ষ্য করলো জিজা কিভাবে যেন বসে আছে চুপ করে। তালিফ তখনও বিষয়টা লক্ষ্য করেনি। ফারিস্তা তালিফকে খোঁচা দিয়ে চোখের ইশারায় জিজার দিকে দেখালো। তালিফ এবার বিষয়টা লক্ষ্য করে আস্তে করে ডাক দিল, জিজা। হঠাৎ জিজা মাথা উঠিয়ে তাকালো। জিজার নীলচে চোখগুলো কালো কুচকুচে রং ধারণ করেছে, চেহারা একটা পৈশাচিক ভাব। ঝাঁঝালো কণ্ঠে বলল, জিজা, আমার মাকে কেন মেরেছিস তোরা? জিজার মুখে এমন কথা শুনে ফারিস্তা আর তালিফ দুজনেই থ হয়ে গেল। তালিফ একবার ফারিস্তার দিকে তাকিয়ে তারপর জিজাকে বলল, জিজা নিজের জ্ঞানে আসো। কি বলছো এসব? জিজা দাঁত কটমট করে এক লাফে খাটে টেবিলের উপরে উঠে তালিফের গলা চেপে ধরে বলল, তোরা আমার মাকে কেন হত্যা করেছিস? তোদের কাউকে আমি ছাড়ব না। ফারিস্তা পাশেই বসা ছিল। জিজাকে এক ধাক্কায় টেবিল থেকে ফেলে দিয়ে চিৎকার করে বলল, যথেষ্ট হয়েছে। তোমাকে সেদিন বলেছিলাম আমরাই তোমার মা বাবা, এখন তুমি সিলভিয়াকে নিয়ে পড়ে আছো। জিজা উঠে রাগে গজগজ করতে লাগলো। ঘাটটা ঘুরিয়ে মটমট আওয়াজ করে দাঁতে দাঁত চেপে বলল, রানী ফারিস্তা, তুই শুধু আমার মাকে মারিসনি, আমার বোন তাইবাকেও মেরেছিস। এর জন্য তোকে কঠিন মূল্য দিতে হবে। তারই প্রচণ্ড রেগে গিয়ে জিজার গালে কষে একটা চর বসিয়ে দিয়ে বলল, কি হচ্ছে এগুলো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, আর একটা কথা যদি। এইটুকু বলতে জিজা তালিফকে এক ধাক্কা দিল। তালিফ হা করে স্লো মোশনে উড়ে গিয়ে দেয়ালে ভেঙে বাইরে আছড়ে পড়ল। ফারিস্তা এক ঝটকায় তালিফের কাছে চলে গেল। তালিফের নাক মাথা ফেটে রক্ত পড়ছে গড়িয়ে গড়িয়ে চেহারা দিয়ে। তালিফের মাথায় নিজের হাতের তালুতে নিয়ে ফারিস্তা কাঁদতে লাগলো। তালিফ কোকরাতে কোকরাতে বলল, জিজার কি হয়েছে হঠাৎ করে? ও এমন করছে কেন? ফারিস্তা বলল, আমরা সবসময় যেটা ভয় পেতাম সেটা জিজাকে নিয়ে সেটাই হয়েছে। জিজা এখন নিজের মাঝে নেই, তাকে কি উদ্বুদ্ধ করছে প্রতিশোধের জালে আটকে। তালিফ বলল, কে কে এটা করছে? আমরা দেখতে পাই জিজা আস্তে আস্তে ভেঙে যাওয়া দেয়ালের ইট মারিয়ে হেঁটে বের হচ্ছে ঘর থেকে। তার কালো কুচকুচে চোখ আর এলোমেলো চুলে পিশাচের মতো মনোভাব নিয়ে বলছে, কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? ফারিস্তা তালিফকে একপাশে শুয়ে রেখে বলল, তুমি ওর কাছে যাবে না, আমি দেখছি। এই বলে ফারিস্তা তার চোখগুলো রাগে লাল করে জিজার দিকে ঘুরে তাকালো। তালিফ কোকরাতে কোকরাতে বলল, ফারিস্তা তুমি ওর সাথে পারবে না, তাকে বের করার সময় হয়েছে। ফারিস্তা বলল, না তালিফ, সে এখনো জিজার শক্তির সাথে লড়াই করার জন্য প্রস্তুত না, আমি জিজাকে থামাবো। এই বলে ফারিস্তার আগে ফুসতে ফুসতে জিজার দিকে এগিয়ে গেল আর বলল, এটা হওয়ারই ছিল, কারণ তোমার সেরা উপসেরায় সিলভিয়ার রক্ত বইছে। এ থেকে প্রমাণ হলো ভালোবাসা দিয়ে জঙ্গলের পশুকে আপন করা গেলেও বিশ্বাসঘাতককে আপন করা যায় না, কারণ বিশ্বাসঘাতকতা তোমাদের রক্তে মিশে আছে। হঠাৎ জিজা স্বাভাবিক হয়ে গেল। তার কালচে চোখ জোড়াও আগের মতো নীল রং ধারণ করল। ফারিস্তা কেমন অগ্নিশর্মার চোখে এগিয়ে আসতে দেখে জিজা বলে উঠল, কি হয়েছে মা, এসব কিভাবে হলো? এটা বলেই তালিফকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজা পাগলের মতো দৌড়ে গিয়ে তালিফকে বলল, তালিফ তোমার কি হয়েছে? কি করেছে এটা? আমি তাকে পিষে ফেলবো। ফারিস্তার তালিফ অবাক চোখে জিজার কাণ্ড দেখছিল। জিজা আবার এক ছুটে ফারিস্তার কাছে এসে হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি করেছে এটা, বলো মা।
ফারিস্তা কিছু বলার আগেই আবার জিজার কানে সেই ফিসফিসানি কণ্ঠ, প্রতিশোধ, মাকে হত্যার প্রতিশোধ। জিজা আবার পাল্টে গেল। ভয়ানক রূপে সে বিশ্রীভাবে হাসতে হাসতে বলল, আমি করেছি এগুলো, তাই না? এটা তো কেবল শুরু। ফারিস্তা কিছু বুঝে ওঠার আগেই জিজা তার মাথা দিয়ে আঘাত করল ফারিস্তার পেট বরাবর। আঘাতের তীব্রতা এত জোরালো ছিল যে ফারিস্তা কয়েকটা মোটা মোটা গাছ ভেঙে উড়ে গিয়ে অনেক দূরে মুখ থুবড়ে পড়ল। এক আঘাতেই ফারিস্তা বেশ আহত হয়ে গেল। জিজার কানে তখনও ফিসফিসে সে কথাগুলো বলে যাচ্ছে কেউ। জিজা আরও ভয়ানক রূপ ধারণ করছে ধীরে ধীরে। তার চোখের নিচে কালো দাগ কেটে যাচ্ছে, চোখগুলো কালো রং ধারণ করছে। তালিফ তাড়াতাড়ি করে তার হাতের ঘড়িটায় কিছু একটা করল। দেখা গেল একটা 6 ডিজিটের নাম্বার উঠিয়ে কোথাও যেন সিগন্যাল পাঠালো। ঘড়ির টুটটুট আওয়াজ শুনে জিজার ধ্যান আহত তালিফের দিকে পড়ল। এক ঝটকায় গিয়ে তালিফকে এক হাতের ইশারায় উঁচু করে ফেলে আবার বলতে লাগলো, তুই আমার মায়ের হত্যার সাথে জড়িত, সেই তরবারি রক্ষক তুই ছিলি, তাই না? তালিফ কষ্ট করে নিঃশ্বাস বন্ধ হবে হবে অবস্থায় বলল, তোমার কি হয়েছে জিজা? তুমি এই ফাঁদে পা দিও না, ফিরে আসো। এর মাঝে ঝড়ো বাতাসের বেগে এক ঝটকা এসে ফারিস্তা জিজাকে ফেলে দিল। জিজা বিল্ডিংয়ের দেয়াল ফুটো হয়ে অন্য পাশে গিয়ে পড়ল। তালিফ ধাপ করে নিচে পড়ল। ফারিস্তা তালিফকে ধরে একটা ভাঙা দেয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে বলল, আর একটু অপেক্ষা করো, জিজাকে কাবু করে ফেলবো আমি। দেখা গেল ফারিস্তার চেহারায় আঘাতের চিহ্ন, নীলচে তরল গড়িয়ে পড়ছে। তালিফ বলল, আমি ভ্যামকে সিগন্যাল পাঠিয়ে দিয়েছি, সে খুব তাড়াতাড়ি এসে যাবে। ফারিস্তা বলল, কেন এটা করলে তুমি? সে এখনো প্রস্তুত না। এর মাঝে আবার জিজাকে তেড়ে আসতে দেখে ফারিস্তা বলল, সিগন্যাল ক্যান্সেল করো, তাকে ফিরিয়ে দাও। এই বলে ফারিস্তা জিজার দিকে এগিয়ে গেল। জিজা ফারিস্তাকে তার পুরো শক্তি দিয়ে আক্রমণ করল। ফারিস্তা শুধু জিজার আঘাতগুলো ঠিকই দিচ্ছে সেলফ ডিফেন্সের জন্য। বারবার বলে যাচ্ছে, জিজা, আমি তোমাকে আঘাত করতে চাই না, নিজের মাঝে ফিরে আসো। কিন্তু জিজার কানে তখনও সেই প্রতিশোধের বাক্যগুলো শুনছিল। সে ভয়ানক থেকে ভয়ানক রূপে ফারিস্তার উপর আঘাত করছিল। এক পর্যায়ে সেলফ ডিফেন্স করতে করতে ফারিস্তার গায়ে কয়েকটা জোরালো আঘাত লাগলো। ফারিস্তা এবার প্রচণ্ড রেগে কষিয়ে এক নাগারে কয়েকটা চড় মারল জিজার গালে। এরপর জিজার 2 হাত ধরে বলল, যথেষ্ট হয়েছে, এবার থামো। ফারিস্তার চরে জিজার ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হচ্ছে। জিজা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। ফারিস্তা বুঝতে পারলো জিজা স্বাভাবিক হয়ে যাচ্ছে, তাই তাকে ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে তোমার? কি করাচ্ছে এগুলো তোমাকে দিয়ে? জিজা কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। ফারিস্তা উল্টো ঘুরে তালিফের দিকে তাকিয়ে বলল, সব আছে এখন, ভ্যাম্পে সিগন্যাল ক্যান্সেল করো। তালিফ ঘড়ির হাতটা উঁচু করে চোখের সামনে এনে সিগন্যাল ক্যান্সেল করার জন্য ক্লিক করতে যাবে, তখনই ফারিস্তার হালকা কুকড়ে ওঠার শব্দ এলো। তালিফ সেদিকে তাকিয়ে হা করে চোখ বড় বড় করে হৃদয় বিদারী চিৎকার করে উঠল, ফারিস্তা! দেখা গেল জিজা পেছন থেকে একটা মোটা গাছের ডাল ফারিস্তার পিঠে ঢুকে দিয়েছে, যেটা ফারিস্তার পেট ভেদ করে বের হয়েছে সামনে দিয়ে। ফারিস্তা অবাক আর ব্যথায় কাতরাতে কাতরাতে ধীরে ধীরে জিজার দিকে ফিরে দেখল জিজা পৈশাচিকভাবে হাসছে। ফারিস্তার মুখ দিয়ে নীলচে তরল বের হয়ে আসলো। একটু হেসে বলল, এটা তুমি কি করলে মামুনি? জিজা একটানে গাছের ডালটা বের করে বলল, প্রতিশোধ নিলাম। ফারিস্তা পেটে চাপা দিয়ে কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেল। তালিফ নিজেও অনেক আহত। কোনো রকমে উঠে রাগ আর কষ্ট বলতে লাগলো, কি করলি এটা তুই? বিষধর সাপের বাচ্চা সাপ, আমি তোকে মেরে ফেলবো। জিজা তার পৈশাচিক হাসি বজায় রেখে বলল, নিজে বেঁচে থাকলে তো আমাকে মারতে পারবে। এই বলে গাছের ডালটা আবার ফারিস্তার পেটে ঢুকিয়ে দেওয়ার জন্য উঁচু করলো। ফারিস্তা ঝাপসা চোখে দেখল এটা। যখনই জিজা ফারিস্তার পেটে সেটা আবার বিধাতে যাবে, তখনই প্রচণ্ড ঝলসানো একটা আলো এসে জিজাকে ছিটকে ফেলে দিল। দৃশ্যমান হলো নতুন এক ভ্যাম্পের। রক্তলাল চুলের রং আর নীল চোখ, মেয়েটা দেখতে একদম জিজার মতো। তার হাত থেকে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। দৃশ্য অতীতের। ফারিস্তা টাওয়ালে করে কোলে নিয়ে তালিফের কাছে নিয়ে এসেছে একটা ছোট্ট শিশুকে। তালিফ শিশুটাকে দেখে অবাক হয়ে বলল, এটা কার বাচ্চা? তুই মরিদ রাজ্যের সঙ্গী বানিয়ে নিয়েছ? ফারিস্তা ধমক দিয়ে বলল, পাগল নাকি তুমি? কি বলছো এসব? এটা প্রাক্তন রানী সিলভিয়া আর দৈত্যাকার রাক্ষস গারকুনের মেয়ে, তাকে বাঁচিয়ে রেখেছি। এই নিষ্পাপ শিশুর তো আর পাপ নেই, যে পাপ করেছে সে শাস্তি পেয়েছে। তালিফ বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু খেয়ে অত্যন্ত খুশি হয়ে বলল, ফারিস্তা, এটা তো বাচ্চা না, এটা একটা অ্যাঞ্জেল। দেখো তো তার নীল চোখগুলো, তার হাতের আঙ্গুলগুলো কত সুন্দর, তার হাসিটা দেখো। ফারিস্তা তালিফের খুশি দেখে হাসতে হাসতে বলল, সাবধান, এটা কিন্তু সাধারণ কোনো বাচ্চা না, তার জন্মসূত্রে সে একটা ভ্যাম্প। তালিফ বলল, ধুর, কি যে বলো না, এত সুন্দর বাচ্চা বিপজ্জনক হয় নাকি? তালিফ তার আঙ্গুল বাচ্চাটার হাতের মুঠোয় নিল। বাচ্চাটা খপ করে চেপে ধরল তালিফের আঙ্গুল। তালিফ বলল, এটা দারুণ ফিলিংস জানো, বাচ্চারা যখন আঙ্গুল ধরে রাখে। বলতে না বলতেই বাচ্চাটা ঠুস করে তালিফের আঙ্গুল ভেঙে দিল।
তালিফ চিৎকার করে আঙ্গুল চোখের সামনে এনে দেখলো বাঁকা হয়ে গেছে। ফারিস্তা হাসতে হাসতে মেতে উঠল আর বলতে লাগলো, বলেছিলাম না এটা সাধারণ বাচ্চা না, ওর শক্তির কাছে আমাদের কারোর শক্তি কুলাবে না ও যখন বড় হবে। বাচ্চাটা খিলখিল করে হাসছিল। তারিফ আঙ্গুলে ফু দিয়ে বলতে লাগলো, বড় হয়ে যদি সে তার মাকে হত্যার প্রতিশোধ নিতে চায় তাহলে তুমি তাকে কিভাবে থামাবে? ফারিস্তা বলল, তাহলে কি করব? এই বাচ্চাটাকে মেরে ফেলবো? তালিফ বলল, না, এত ফুটফুটে একটা নিষ্পাপ বাচ্চাটাকে মারতে পারবো না। আমরা তাকে নিজেদের মেয়ের মতো লালন পালন করে বড় করব, বাবা মায়ের সকল ভালোবাসা দেব, কখনো বুঝতে দেব না আমরা ওর আসল বাবা মা নই। ফারিস্তা বলল, কিন্তু একটা কথা মনে রেখো তালিফ, রক্ত রক্তকে ছাড়ে না, কোনো না কোনো সময় রক্তের টানে সে তার শিকড়ে পৌঁছাবেই। তালিফ একটু ভেবে বলল, তাহলে আমরা তার হৃৎপিণ্ডের রক্ত ব্যবহার করে দ্বিতীয় একটা ভ্যাম্প তৈরি করে রাখবো। যদিও বড় হয়ে কখনো আমাদের উপর চড়াও হয় তাহলে তার শক্তির সাথে টক্কর দেওয়ার জন্য আরও একটা ভ্যাম্প দরকার, আমরা সেটা বানাবো। ফারিস্তা একটু অবাক হয়ে বলল, তুমি সেটা কিভাবে করবে? তালিব বাচ্চাটাকে ফারিস্তার কোলে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। সেটার ভাঁজ খুলে কাগজটা টেবিলে বিছিয়ে নিল। দেখা গেল একটা অদ্ভুত ল্যাবের মানচিত্র, বিভিন্ন বৈজ্ঞানিক মেশিন আঁকা। ফারিস্তা একটু এসে বলল, তাহলে আমার ইঞ্জিনিয়ার সাহেব তার কাজ শুরু করে দিয়েছে? তালিব বলল, আমার পরিকল্পনা মৃত্যুর দ্বারপ্রান্তে থাকা হিংস্র প্রাণীর মাঝে নতুন করে প্রাণ সঞ্চার করা। এর জন্য আমি তৈরি করব কৃত্রিম হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ড তাকে দ্বিগুণ শক্তি দান করবে। তবে এখন নতুন এক আবিষ্কারের কথা ভাবছি, শুরুটাই বাচ্চাটাকে দিয়েই করব। এই আবিষ্কারের নাম হবে প্রজেক্ট ভ্যাম্প। দৃশ্য ফিরে এলো। জিজা নতুন এক ভ্যাম্পকে দেখে রীতিমতো টাসকে খেয়ে গেল। তো আবার তার মতোই দেখতে। জিজা জিজ্ঞাসা করলো, কে তুমি? নতুন ভ্যাম্প জিজার দিকে এক ছুটে গিয়ে বিদ্যুৎ বেগে জিজাকে উঠিয়ে এক আছাড় মেরে বলল, আমি ভ্যাম্প। জিজা কাশতে কাশতে উঠে দাঁড়িয়ে নতুন ভ্যাম্পের গলা চেপে ধরে উড়ে গিয়ে একটা গাছের সাথে লাগিয়ে বলল, তুই ভ্যাম্প হলে আমি কে? নতুন ভ্যাম্প উল্টো জিজার গলা চেপে ধরে বলল, তুই আমার মায়ের মতোই, তোর রক্ত থেকে আমাকে তৈরি করা হয়েছে। জিজা নতুন ভ্যাম্পকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তাহলে সন্তান হয়ে মায়ের গায়ে হাত তোলার সাহস হয় কিভাবে তোর? বেয়াদবি কোথা থেকে শিখেছিস? এই বলে পেছনে তাকিয়ে দেখলো সেখানে আহত ফারিস্তাও নেই, তালিফও নেই। সুযোগ বুঝে তালিফ ফারিস্তাকে নিয়ে পালিয়েছে সেখান থেকে। জিজা রাগে গজগজ করতে করতে চিৎকার করে বলল, পালিয়ে কোথায় যাবে? এই ব্রহ্মাণ্ডের যে গ্রহেই থাকো না কেন আমি খুঁজে বের করব। তোমাকে আমার হাতে মরতে হবে রানী ফারিস্তা। তখনই নতুন ভ্যাম্প আবার আক্রমণ করলো জিজার ওপর। দুজনে বেশ খানিক লড়াই হলো। জিজার শক্তির সাথে সে বেশিক্ষণ টিকে থাকতে পারল না। জিজা তাকে রাগে ফুঁসতে ফুঁসতে ধরে এক চিৎকার করে মাটিতে আছাড় মেরে ফেলল। সে মাটির ভেতর অর্ধেক ঢুকে গেল। জিজা তাকে লাথি দিয়ে আরও মাটির গভীরে ঢুকিয়ে দিতে দিতে বলল, ভ্যাম্প শুধু একজনই, সেটা হলো জিজা। তুই আমার রক্ত হয়ে আমার সাথে বেইমানি করেছিস, তোকে আমি শেষ করে ফেলবো। এরপর তার পা ধরে এক টানে মাটির ভেতর থেকে বের করে নিয়ে সে মাথা ধরে ঘাড় মটকে দিল মটমট করে। নতুন ভ্যাম্প ভাঙা ঘাড় নিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। জিজা আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করল আর বলল, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো তোমার হত্যার। দৃশ্য বর্তমানে ফিরে এলো। সায়েন্টিস্টরা ল্যাবে কাজ করছিল। তারেক হাসান খেয়াল করলো ফারিস্তার কাচের জারে টুংটুং করে শব্দ হচ্ছে হালকা। কিছু একটা ভেবে সায়েন্টিস্ট তারেক হাসান অন্য সবার উদ্দেশ্যে বলল, লিসেন কেয়ারফুলি, ইটস টাইম টু হাইড ইউর সেলফ, গো অ্যান্ড কভার দ্য ল্যাবরেটরি। এই সংকেত শুনে সবাই তাড়াহুড়ো করে প্রতিটা কাচের জারের সাথে একটা বিশেষ সুইচ চাপ দিল। দেখা গেল সবগুলো কাচের জার আপনা আপনি কভার হয়ে যাচ্ছে মোটা এক আবরণে। সবশেষে তারেক হাসান সহ সবাই একটা বাংকারে নিজেদের আবদ্ধ করে ফেলল। বাংকারের ভিতর থেকে তারেক হাসান তার ঘড়িতে ক্লিক করে একটা ডিসপ্লে উঠালো। সেটারে টিকটিক করে কিছু প্রোগ্রাম চালু করে দিল। দেখা গেল ফারিস্তার কাচের জারটা আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করেছে। ফারিস্তার কপালে ফুটে উঠেছে কালো সাপের চিহ্ন। ধাপ করে চোখ মেলে তাকালো ফারিস্তা। লাল টকটকে আগুনের মতো চোখগুলো খোলা মাত্রই বিকট শব্দে কাচের জারটা ভেঙে গেল। পানিতে পুরো ল্যাব ভরে গেল। ফারিস্তা সেই ভাঙা কাচের জারের ভেতর অদ্ভুতভাবে বসে আছে। তার মুখে ফুটে উঠল এক রহস্যময় পৈশাচিক হাসি। দৃশ্য পরিবর্তন। নাফি আর সালাম সামনাসামনি দাঁড়িয়ে আছে। সালাম মাথা নিচু করে আছে। নাফি বলল, তার মানে তুই হাকিমকে সেখানে একা ফেলে পালিয়ে এসেছিস? সালাম বলল, এছাড়া কোনো পথ ছিল না ওস্তাদ। জিজা আমাকে দেখে নিয়েছিল, তখন হাকিম আমাকে পালাতে সাহায্য করে নিজে ধরা দেয় তাদের হাতে। যদি আমি হাকিমকে এভাবে ছেড়ে যেতে চাচ্ছিলাম না। নাফি সালামের কাঁধে হাত দিয়ে বলল, চিন্তা করিস না, আমরা হাকিমকে একা ছাড়বো না, তাকে ফিরিয়ে আনবই। সালাম নাফির হাত ধরে টলমলো চোখে তাকিয়ে অসহায়ের মতো বলল, যদিও আমরা সবসময় একে অপরের সাথে লেগে থাকি, কিন্তু আমি হাকিমকে ছাড়া সত্যি অনেক অসহায় ওস্তাদ। আমরা দুজন এক আত্মা। যদি হাকিমের কিছু হয় তাহলে আমিও বিদায় নেব চিরতরে। এর মাঝেই নাফির ফোনে একটা মেসেজ আসলো। নাফি মেসেজটা পড়ে হালকা হেসে বলল, চিন্তা করিস না, আমরা খুব তাড়াতাড়ি জিজার ঘাঁটিতে আক্রমণ করব। রানী ফারিস্তা আত্মপ্রকাশ করেছে।
দৃশ্য পরিবর্তন। আয়েশা তার রেস্টুরেন্টে ঠিক আগের মতোই স্বাভাবিকভাবে কাস্টমারদের হ্যান্ডেল করছে, সবাইকে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করছে খাবার কেমন ছিল। তবে আয়েশা লক্ষ্য করলো আজকের কাস্টমারগুলো একটু আলাদা। তারা খাবার খাচ্ছে কম, ছিটিয়ে ফেলছে বেশি, টেবিলগুলো একদম নোংরা করে ফেলছে। আয়েশা কিছু একটা আন্দাজ করতে পারল। সে তার রেস্টুরেন্টের সকল স্টাফকে চোখের ইশারায় বাইরে চলে যেতে বলল। তারা সবাই এক এক করে বাইরে চলে গেলে আয়েশা একটা চেয়ার টেনে একদম কাউন্টারের সামনে বসে সবার উদ্দেশ্যে বলল, কারা তোমরা? আয়েশার কথা কেউ কর্ণপাত করল না, যে যার মতো খাবার খাচ্ছে আর অপচয় করছে। আয়েশা এবার পকেট থেকে সেই পাথরটা বের করে বলল, এটার জন্য এসেছো তাই না? এবার সবাই এক দৃষ্টিতে তাকিয়ে পড়ল এই পাথরটার উপরে। তারপর এক ঝটকায় সবাই একসাথে দাঁড়িয়ে পড়ল। আয়েশা দাঁড়িয়ে পাথরটা উপরে উঁচিয়ে ক্যাচ নিতে নিতে বলল, তাহলে আমাকে ধরে দেখাও। এই বলে রেস্টুরেন্টের জানালা দিয়ে আয়েশা এক লাফে দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলল। দেখা দেখি ওই ক্রিয়েচারগুলো জানালা দিয়ে লাফ দিয়ে আয়েশার পিছু নিল। দেখা গেল একটা খাদের কিনারে অজ্ঞান হয়ে পড়ে আছে সামিয়া। তার পাশে পড়ে আছে কলেজ ব্যাগ, তার পরনে ছিল কলেজ ড্রেস। গোটা কয়েক কাক এসে সামিয়ার আশেপাশে কাকা ডাকতে লাগলো। সামিয়ার চেহারায় ঠোকরাতে থাকে। সামিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে, হাত পা নাড়াচ্ছে, নিবু নিবু করে চোখ খুলছে। আস্তে আস্তে উঠে বসলো আর কাকগুলোকে তাড়িয়ে দিয়ে বলল, আমি এখনো মরিনি। হঠাৎ সামিয়ার স্মৃতিতে কিছু দৃশ্য ভেসে উঠল, যেখানে ফাদিকে কিছু লোক ধরে নিয়ে যাচ্ছিল। সামিয়া তাড়াহুড়া করে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে বলে উঠল, ফাদি। দৃশ্য কিছুক্ষণ আগের। ফাদি আর সামিয়া আজ কলেজ ফাঁকি দিয়ে আজকে সারাদিন ঘুরে ফিরে কাটানোর প্ল্যান করলো। সে অনুযায়ী কলেজের পেছনের দিকে নিচেও দেয়ালটা টপকে বের হওয়ার জন্য দুজন সেদিকে গেল। ফাদি বলল, আমি থাকতে তুই কেন কষ্ট করে ব্যাগ নিচ্ছিস? দে, আমার কাছে দে। সামিয়া ব্যাগ দিয়ে বাড়ি দিয়ে ফাদির হাত সরিয়ে দিয়ে বলল, দূর হ, যতদিন তোর কাছে ব্যাগ দিয়েছি ততদিন আমার ব্যাগ থেকে টাকা গায়েব হয়েছে। তোর লজ্জা করে না গার্লফ্রেন্ডের টাকা চুরি করতে? ফাদি নাক ছিটকে বলল, দেখ, কবি বলেছে লজ্জা মানুষের চোখে থাকে, তাই আমি টাকা নেওয়ার সময় চোখ বন্ধ করে রাখি। ওসব লজ্জা টজ্জা খুব একটা লাগে না, আমার তো লাগে শুধু তোকে, সারা জীবন লাগবে তোকে। সামিয়া বলল, একে তো চুরি করস, আবার যুক্তি দেস। কোন ব্যাককল যে তোর মতো ছেলের সাথে আমার বন্ধুত্ব করতে বলেছিল? ফাদি বলল, নিজে কি হিরোইন ভাবিস না? আমারও তো ইচ্ছে ছিল না তোর সাথে বন্ধুত্ব করার। আমার সাথে বন্ধুত্ব করার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। যদিও পরে বুঝতে পেরেছিল নতুন বই নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। স্যামে রেগে ফাদিকে কয়েকটা কিল ঘুষি মেরে বলল, তো একটা বাঁচা। এর মাঝে দেয়ালের ধারে পৌঁছে গেল দুজন প্রথমে নিজেদের ব্যাগ দেয়ালের ওপাশে ছুঁড়ে ফেলল। এরপর যখন নিজেরা দেয়াল টপকাতে যাবে তখনই পেছন থেকে কেউ বলল, ক্লাস বাঙ্ক মারছো? দুজনেই থতমত খেয়ে পেছনে তাকিয়ে দেখল প্রফেসর নাফি দাঁড়িয়ে আছে। ফাদি আর সামি এক অপরের হাত ধরে দাঁড়িয়েছিল। তোতলানো কণ্ঠে বলল, না না না, মানে প্রফেসর, আমরা একটু। নাফি একটু হেসে বলল, আরে ঘাবড়ানোর কিছু নেই, তোমাদের এই বয়সটাই এমনই। তবে মনে রেখো, ওই হাতটা কখনো ছেড়ে দিও না। এই ভালোবাসার পথে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যারাই গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি, না হয় পঙ্গু হয়ে ফিরে এসেছে। ফাদি বলল, মনে থাকবে প্রফেসর। কিন্তু আপনি এই কলেজের পেছনের দিকে কি করছেন? নাফি বলল, এমনি একটা ঔষধি লতা খুঁজতে এসেছিলাম। সামি বলল, তাহলে আমরা কি ক্লাসে ফিরে যাব নাকি যেদিকে যাচ্ছিলাম সেদিকে যাব? নাফি হেসে বলল, তোমরা যেদিকে যাচ্ছিলে সেদিকেই যাও, তবে বেশি দূরে না। এই বলে এগিয়ে গিয়ে ফাদির বুকে হাত রেখে নাফি বলল, এখন কিন্তু তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, তোমার বুক এখন খালি, তাই খেয়াল রেখো নিজের। ফাদি অবাক হয়ে বলল, প্রফেসর, আপনি কিভাবে জানেন এই কথা? নাফি সেটা এড়িয়ে গিয়ে বলল, যাও তোমরা। আর কথা না বাড়িয়ে ফাদি এবং সামিয়া দেয়াল টপকে চলে গেল। নাফি এবার আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো লতাপাতার ভেতর। হঠাৎ দেখা গেল ঠিক নাফির মাথার উপর একটা গাছের ডালে সবুজ রঙের একটা সাপ। সাপটা সম্পূর্ণ পাতা রঙের। সেটা ধীরে ধীরে নাফির মাথার দিকে অগ্রসর হতে লাগলো জিহ্বা বের করতে করতে। নাফি সেখানে দাঁড়িয়ে এখনো কিছু খুঁজছে। সাপটা যখন নাফির ঠিক মাথার কাছে, সাপের লেজটা এখনো গাছের ডালের সাথে প্যাঁচানো। নাফি চোখ বড় করে একটু সরে গিয়ে খপ করে সাপের মাথা ধরে ফেলল। নাফির হাত পেঁচিয়ে ধরল সাপটা। এবার নাফি একটা রহস্যময় হাসি দিয়ে বলল, তোকেই তো খুঁজছিলাম। এদিকে দেখা গেল ফাদি আর সামিয়া হাত ধরে রাস্তার এক পাশ ধরে হাঁটছে। সামিয়া জিজ্ঞাসা করলো, প্রফেসর তোর বুকে হাত দিয়ে কি সম্পর্কে কথা বলছিল? ফাদি বলল, ওটা একটা পাথর ছিল, গতকাল রাতে যে রাক্ষসটাকে দেখেছিস সেই পাথরটা নিতে এসেছিল। সামিয়া অবাক হয়ে বলল, ওটা তোর বুকে কিভাবে আসলো? ফাদি আসল কথা গোপন করে বলল, কারণ আমি অনেক স্পেশাল, তবে এই পাথরটা বুক থেকে সরে যাওয়ার পর অনেক হালকা লাগছে। এতদিন মনে হয়েছিল আমার বুকে কোনো বোঝা বয়ে বেড়াচ্ছিলাম। সামিয়া বলল, সর, বুকে কিছু থাকলে কি সেটা বোঝা মনে হয় নাকি? ফাদি সামিয়ার দিকে তাকে একটু হেসে বলল, আমি তো বলি তুইও সরিয়ে দে। সামিয়া ভুরু কুচকে বলল, আমি কি সরাবো? আমার বুকে তো কোনো পাথর নেই। ফাদি মুখ চেপে হাসছিল দেখে সামিয়া চোখ বড় বড় করে ফাদির ব্যাগ দিয়ে বাড়ি মারতে মারতে বলল, হারামি, আজকে তুই শেষ। তুই কি বুঝাতে চাচ্ছিস? ফাদি দৌড় দিল আর বলল, আমি যা বুঝাতে চেয়েছি তুই সেটা বুঝেছিস, মানে আমাদের দুজনের মাইন্ডই নেগেটিভ।
সামিয়া ফাদির পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, তোর মাইন্ড খুলে আমি তোর পেছনে লাগিয়ে দেবো আজকে, দাঁড়া বলতেছি। ফাদি পেছনে তাকে দৌড়াচ্ছিল আর হাসছিল। তখনই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। দেখা গেল অদ্ভুত দেখতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে সামনে হাত বেঁধে। তাদের প্রত্যেকের চোখে কালো চশমা, মুখে একটা হিংস্র ভাব। ফাদি উঠে নিজের শরীর ঝাড়ঝাড়তে বলল, কার আপনারা? তারা কোনো কথা না বলে কিছু একটা দিয়ে ফাদির মাথায় আঘাত করল। ফাদি মাটিতে লুটিয়ে পড়তে নিলে একজন তাকে ধরে ফেলল। ততক্ষণে সামিয়া দূর থেকে বিষয়টা লক্ষ্য করে ভয়ে ভয়ে দৌড়ে এসে লোকগুলোকে বলতে লাগলো, এই আপনারা কারা? ফাদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়েন ওকে। এই বলে সামিয়া ফাদির হাত ধরে টানতে লাগলো। একজন এসে সাদিয়াকে এক হাত ধরে ছুঁড়ে ফেলে দিল। সামিয়া একটা খাদে গিয়ে পড়ল এবং জ্ঞান হারিয়ে ফেলল। তারা ফাদিকে নিয়ে চলে গেল। দৃশ্য বর্তমানে ফিরে এলো। আয়েশা তাদেরকে ভাগাতে ভাগাতে একটা জনমানবহীন জায়গায় নিয়ে এসেছে। তারা আয়েশাকে গোল করে ঘিরে ধরেছে। আয়েশা মাঝখানে দাঁড়িয়ে আছে, পাথরটা এখন আয়েশার হাতে। আয়েশা বলল, রাজা গোট এই পাথর চায় তাই না? যদি তোরা আমাকে একবারের জন্য নিচে ফেলতে পারিস তাহলে নিজে গিয়ে রাজা গোটকে এই পাথর দিয়ে দিব, আর যদি সেটা না পারিস তাহলে মনে রাখ এখানেই তোদের কবর হবে। তারা সবাই একে উপরের মুখের দিকে তাকালো। এরপর একজন বলল, পাথর তুমি নিজের হাতেই দিবে রাহিলা, শুধু শুধু প্রতিরোধ করো না। চলো আমাদের সাথে প্লাটু গ্রহে, রাজা গোট তোমার জন্য অপেক্ষা করছে। আয়েশা কিছু একটা ভেবে পাথরটা এগিয়ে দিল হাত টান করে। সবার মুখে স্বস্তির হাসি ফুটল। একজন এগিয়ে আসলো পাথরটা আয়েশার হাত থেকে নেয়ার জন্য। যখনই সে পাথরটা নিতে যাবে আয়েশা হাতের মুষ্টি বন্ধ করে পাথরে থাকা হাতে তাকে এক ঘুষি মারল। দেখা গেল তার পেট ফুটো হয়ে পিঠ ভেদ করে আয়েশার হাত বের হয়ে গেল। এটা দেখে সবাই আঁতকে উঠল। আয়েশা তার বুকে লাথি দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিল আর বলল, প্লাটু গ্রহ আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমি ওই গ্রহের ধ্বংস দেখতে চাই। পাথর আমি কাউকে দিব না। এই আয়েশা তাদের প্রত্যেকের তুলোধনা করতে শুরু করলো। তারা আয়েশাকে কিছুতেই বধ করতে পারছে না। আয়েশা একবার যাকে মারছে সে আর দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর সাহস পাচ্ছে না। প্রায় সবগুলোকে মাটিতে চিটপাটাং করে ফেলে রেখেছে। মাত্র একজন বাকি। সে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব। আয়েশা তাকে জিজ্ঞাসা করলো, তুই কি দর্শক হিসেবে এসেছিস? সবাই যখন পাথর নিতে এসে মরে চিটপাটাং, তুই কেন দাঁড়িয়ে আছিস? আয়, পাথর নিবি না? সে একটু মুচকে আসলো। আয়েশা রেগে তার দিকে তেড়ে যেতে নিলে আয়েশার ফোন ভাইব্রেট করে উঠল পকেটে। থেমে গিয়ে আয়েশা ফোন বের করে দেখলো অচেনা নাম্বার থেকে ইনকামিং কল এসেছে। এবার দাঁড়িয়ে থাকা সে আয়েশাকে উদ্দেশ্য করে বলল, আমি এর জন্য দাঁড়িয়েছিলাম, সবাইকে মেরে ফেললে তোমাকে প্লাটু গ্রহে নিয়ে যাবে কে? রিসিভ করো ফোন। আয়েশা চিন্তিত চেহারা নিয়ে ফোন রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে সামিয়ার কণ্ঠ, বরাপু আমি সামিয়া, ফাদির ফ্রেন্ড। কিছু অদ্ভুত লোক ফাদিকে কোথায় যেন নিয়ে গিয়েছে। আয়েশা রেগে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, কি বলছো এসব? কারা ছিল? সামিয়া ওপাশ থেকে বলল, আমি চিনি না তাদেরকে। তারা সবাই কালো চশমা পরেছিল, চেহারা ভয়ানক ছিল। আয়েশা কিছু বলতে যাবে তখন সামনে থাকা সে বলল, চিন্তা করো না, তোমার ভাইকে আমাদের সৈন্যরাই নিয়ে গিয়েছে। তুমি পাথর নিয়ে সেখানে না গেলে রাজাগোড় তোমার ভাইকে মেরে ফেলবে। আয়েশা ফোনটা মাটিতে আছাড় মেরে এক ঝটকায় গিয়ে তার গলা চেপে ধরে মাটিতে লাগিয়ে বলল, কোথায় নিয়ে যাওয়া হয়েছে ফাদিকে? সে আস্তে আস্তে বলল, আমাকে তুমি মারতে পারবে না, তাহলে তোমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য আর কেউ থাকবে না। আয়েশা এটা শুনে তাকে ছেড়ে দিয়ে বলল, কোথায় যেতে হবে বলো। সে উঠে বলল, কোথায় আবার? তোমার ঘর, প্লাটু গ্রহে যেতে হবে। আমরা জানতাম তোমাকে বধ করা সহজ হবে না, তাই তোমার ভাইকে অপহরণ করেছি। আয়েশা তার দিকে ফিরে একটা পৈশাচিক হাসি দিয়ে এক টানে তার ধর থেকে মাথা আলাদা করে ফেললে এবং দুই দিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর বলল, তুমি জানতে না প্লাটু গ্রহে আমি তোমার সাহায্য ছাড়াই যেতে পারি, আর আমার ভাইকে নিয়ে ফিরেও আসতে পারি, কারণ প্লাটু গ্রহ আমার ঘর। আমার ঘরের রাস্তা আমি চিনি। দৃশ্য পরিবর্তন। এদিকে দেখা গেল জিজা তার প্রধান ঘাঁটির নিরাপত্তা আরও দ্বিগুণ করে দিয়েছে। প্রাচীরে প্রহরীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সৈন্যদের মাঝে জড়ো করেছে। যতদূর চোখ যায় জিজার সৈন্যদের দেখা যায় সবাই খুব শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছে লাইন বাই লাইন। হঠাৎ একজন টাক মাথাওয়ালা দৈত্যাকার ক্রিয়েচার বিশাল বাঁশি নিয়ে সেটাতে ফু মারল। সব সৈন্যরা তাদের এক পা উঠিয়ে আবার ধাপ করে নিচে রাখল। তাদের পায়ের ধ্বনিতে পুরো দ্বীপ কেঁপে উঠল। এরপর সেখানে আগমন ঘটল জিজার। তার পেছনে দুজন বিশাল দেহী দেহরক্ষী। একটা উঁচু স্থানে দাঁড়িয়ে জিজা সবার উদ্দেশ্যে উচ্চস্বরে প্রকম্পিত কণ্ঠে বলল, তোমাদের মালিক কে? সব একসাথে বলে উঠল, মাস্টার আপনি। জিজা আবারও বলল, আমি যদি বলি আমার জন্য মরতে হবে তাহলে কে কে মরতে রাজি? সবাই তাদের হাত উঠে বলল, আমি রাজি। জিজা চোখ বুলিয়ে দেখলো সবাই তাদের হাত উঠিয়েছে। একটু মুচকে এসে বলল, কেউ একজন আসছে আমাদের এই সাম্রাজ্য ধ্বংস করতে, আমাকে ধ্বংস করতে। তোমরা বলো তার হাল কি হতে পারে? সবাই হুঙ্কার দিয়ে একসাথে গর্জে উঠে বলল, আমরা তার কবর রচনা করব এই দ্বীপে। এবার জিজা বলল, সে যদি রানী ফারিস্তা হয়। সবাই চুপসে গেল। তাদের গলার স্বর এক নিমিষেই নিচু হয়ে গেল। সবাই কানাঘুষা করছে।
জিজা প্রচণ্ড রেগে হুঙ্কার দিয়ে বলল, আমি বলেছি সে যদি রানী ফারিস্তা হয় তাহলে তোমরা কি করবে? এবার কারোর মাঝে তেমন প্রতিক্রিয়া দেখা গেল না। জিজার আগে লাল হয়ে এক লাফে উঁচু স্থান থেকে উড়ে গিয়ে একজন সৈন্যের মাথা আলাদা করে ফেলল, আর তার মাথা হাতে নিয়ে বলল, আমার সাম্রাজ্য যে ধ্বংস করতে চাইবে, আমাকে যে শেষ করে দিতে চাইবে, সে রানী ফারিস্তা হোক বা স্বয়ং শয়তান হোক, তাকে এই ঘাটিতেই ধ্বংস করে দেব। বলো, আমার সাথে কে কে আছো? এবার সবাই একসাথে বলে উঠল, আমি আছি আপনার সাথে মাস্টার, আমি আছি। জিজা হনহনিয়ে হেঁটে চলে গেল তার নিজস্ব প্রাসাদের ভেতর। তার সিংহাসনে বসে হুকুম দিল, ওই দুজনকে নিয়ে আসা হোক আমার সামনে। দেখা গেল হাকিম আর আতিশ পাশাপাশি দুইটা লোহার খাঁচাতে বন্দী। আতিশ হাকিমকে ডাক দিয়ে বলল, এ ভাই, তুই তো আত্মা, তুই চাইলে তো ঠুস করে বাইরে বের হইতে পারোস, তাহলে বসে আছিস কেন? হাকিম বলল, কথাটা তো খারাপ কও নাই মিয়া, আমি তো এটা ভেবে দেখিনি, শুধু শুধু বসে আছি খাঁচার ভেতর। আতিশ বলল, ঠিক আছে, থ্যাংক ইউ বলতে হবে না, আমি এমন গুরুত্বপূর্ণ বুদ্ধি দিয়ে সবাইকে সাহায্য করি। হাকিম বলল, তুমি নিহাতে একজন ভালো মানুষ, ওপরাল তোমার মঙ্গল করুক। এটা বলতে বলতে যখনই খাঁচা থেকে বের হতে নিবে তখনই বৈদ্যুতিক ঝটকা খেয়ে আবার খাঁচার ভেতরে এসে মুখ থুবড়ে পড়ল হাকিম। আতিশ এটা দেখে না দেখার ভান করে বিড়বিড় করে বলল, আমার বুদ্ধি শুনলে এমনিই মরতে হবে পথে ঘাটে। হাকিম জিব্বা বের করে চিত হয়ে পড়ে আছে। আতিশ ডাক দিল, ভাই কি ঠিক আছেন? হাকিম কুকরে উঠে মাথা ঘুরিয়ে বলল, তোর উপর ঠাড়া পড়ুক, এসব বুদ্ধি দিয়া বেড়াস মাইন ছেড়ে। আমি যদি আর কখনো মানুষের বুদ্ধি নেই তাহলে আমি কুত্তার ডট ডট খাই। তখনই কয়েকজন সৈন্য এসে আতিশ আর হাকিমকে বলল, চল, তোদের দুজনকে দেখতে চাই মাস্টার। আতিশ বলল, বললে কি দেখা যায় নাকি? আমার পার্লারে যেতে হবে আগে, চেহারার নাক নকশা সব পাল্টে দিয়েছে মেরে, না জানি আমার ভাসিলা আমারে দেখা 2 টাকা দান কইরা চলে যায় কিনা ভিক্ষুক মনে কইরা। হাকিম বলল, কষ্ট পাস না ভাই, আমি বাইসা থাকতে একজন রং মিস্ত্রি ছিলাম, তোরে ভালো করে সাজায় দিমু এখান থেকে ছাড়া পেয়ে। সৈন্যরা দুজনকে ধরে নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আতিশ বলল, কিন্তু আমি তো শুনেছি তুমি বেঁচে থাকতে চোর ছিলা। হাকিম গলা খাকুনিতে বলল, কি করছিস ভাই, এই আন্ডা পান্ডার সামনে এগুলো বলতে হয় না, আমার ইজ্জতের প্রশ্ন। কথা বলতে বলতে দুজনকে নিয়ে জিজার সামনে থপাস করে ফেলল সৈন্যরা। আতিশ উঠে নিজের শরীর ঝাড়তে ঝাড়তে বলল, জুনিয়র হিরো বলে কি এসব আন্ডা পান্ডা ইজ্জত দিচ্ছে না? খালি একবার রানী ফারিস্তা আসুক, তোদেরকে এমন মারা মারবো যে বাধ্য হয়ে বলবি, ভাই একটু থুতু লাগিয়ে নিন। জিজা এটা শুনে একটু হেসে বলল, কবে থেকেই শুনে আসছে রানী ফারিস্তা আত্মপ্রকাশ করবে। কোথায় সে? তালিফ থেকে কোন গ্রহে লুকিয়ে রেখেছে? আদৌ কি সে বেঁচে আছে নাকি আমাদের সবাইকে ভ্রমের মধ্যে রাখা হয়েছে? আতিশ একটু হেসে বলল, তোমার এত গোয়েন্দা, তোমার শক্তিশালী সিক্স সেন্স থাকার পরও যেহেতু তুমি রানী ফারিস্তার লোকেশন জানতে পারোনি, তাহলে আমি মুরগির ব্রেনে কিভাবে জানবো সে কোথায় আছে? তালিফ ছাড়া কেউ জানে না এই সিক্রেট। জিজা বলল, তাহলে তো তোমাকে বাঁচিয়ে রেখে লাভ নেই আমার, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। হাকিম বলল, লাভ আছে। জিজা বলল, সেটা কি? হাকিম বলল, কারণ রানী ফারিস্তা আতিশকে নিয়ে যাওয়ার জন্য তোমার সামনে আসবে, অপেক্ষা করো। জিজা হাসতে হাসতে বলল, কি দুর্দিন এসেছে আমার, আমি এক মৃত আত্মার বুদ্ধি নিচ্ছি। এর মাঝে এক বিকট শব্দ হলো, পুরো দ্বীপ কেঁপে উঠল ভূমিকম্পের ন্যায়। জিজা তার সিংহাসন সহ নিচে পড়ে গেল কম্পনে। দেয়ালে দেয়ালে ফাটল ধরে গোড়া সিমেন্ট বালু খসে পড়তে লাগলো। এক লাফে উঠে জিজা অবাক হয়ে চিৎকার করে বলল, কি হচ্ছে এসব? এক সৈন্য হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, মাস্টার, আক্রমণ হয়েছে দ্বীপে। জিজা অগ্নিশর্মা রূপ ধারণ করে বলল, কে করেছে? সৈন্য আতঙ্ক ভরা গলায় বলল, রানী ফারিস্তা। হাকিম ফিক করে হেসে দিয়ে বলল, কখনো কখনো মৃত্যু আত্মার কথাও শুনতে হয় মাস্টার, বলেছিলাম না রানী ফারিস্তা আসবে। দেখা গেল বাইরের সৈন্যরা এদিক সেদিক ছোটাছুটি করছে। বৃষ্টির মতো আগুনের তীর এসেছে অদৃশ্য থেকে। জিজার সহস্রাধিক সৈন্য মরে পড়ে আছে, বাকিরা ছিন্ন ভিন্ন হয়ে নিজের যান বাঁচাতে ছুটছে যেদিক পারে। প্রধান ফটকে থাকা সৈন্যরা তাদের অত্যাধুনিক অস্ত্র দ্বারা হাওয়ায় ফায়ার করছে। এখনো তারা কেউ বুঝতে পারছে না হামলা কোন দিক থেকে হচ্ছে আসলে। কিছু বুঝে ওঠার আগেই তারকার মতো অগ্নি ফুলুঙ্গিক ছড়িয়ে কয়েকটা তীর এসে প্রধান ফটকে সৈন্যদের বুক চিরে ফেলল। সাথে আগমন ঘটল রানী ফারিস্তার। বিশাল বিশাল 2টা আগুনের পাখনা নিয়ে উড়ে এসে মাটি কাঁপিয়ে সেখানে অবতরণ করল। ফারিস্তার কপালে সর্পচিহ্নটা জলজল করে আলো দিচ্ছিল। পাখনাগুলো গায়েব হয়ে গেল। বেঁচে থাকা আরও অনেক সৈন্যরা ফারিস্তাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। ফারিস্তা ভয়ানক এক হাসি দিয়ে ঠান্ডা গলায় বলল, নিজের জীবনকে ভালোবেসে থাকলে পালাও এখান থেকে, আমি সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলেছি। এরপর চারপাশে তাকে একটু এসে বলল, না, একটু ভুল আছে, আমি সবাইকে একদিক থেকে ঘিরে ফেলেছি। হঠাৎ সেখানে আগমন ঘটল জিজার। ভারী ভারী পা ফেলে সে এসে দাঁড়ালো দূরে। ফারিস্তা জিজাকে দেখে ঘাড় কাত করে সুন্দর হাসিতে বলল, আমার জন্য অপেক্ষা করছিলে তাই না? আমি এখানে। দেখা গেল রাজা গোট প্লাটোগ্রহের সর্বশেষ দ্বীপে তার সৈন্যদের একত্রিত করছে। সকল সাধারণ মরিচদের নির্দিষ্ট এক স্থানে যেতে বলা হয়েছে।
সবাই রাজা গোটের কথা মতো নিরাপদ এক স্থানে জমায়েত হয়েছে। রাজা গোট এবার সৈন্যদের উদ্দেশ্যে বলল, সবাই তৈরি থাকো, রাহিলাকে নিয়ে চলে আসবে ওরা এখনই। এবার যেন রাহিলা পালানোর কোনো সুযোগ না পায়। আগে তার কাছ থেকে পাথরটা নিব, তারপর তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেব। তখনই প্রচণ্ড বেগে উড়ে এসে এয়ারজেট একটু দূরে আছড়ে পড়ল। বাতাসে সেখানে ধুলোবালিগুলো উঠতে লাগলো। রাজা গোট বলল, এটা তো আমাদের সৈন্যদের এয়ারজেট, তার মানে রাহিলাকে নিয়ে এসেছে তারা। কিন্তু এমনভাবে অবতরণ করলো কেন? এয়ারজেটের দরজা খুলে গেল, ইঞ্জিনের ধোঁয়ায় চারিপাশ ছেয়ে গিয়েছে। সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে সেদিকে। ধোঁয়া ভেদ করে কয়েকটা মরিচের কাটা মাথা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় টানতে টানতে স্লো মোশনে বের হলো আয়শা। এটা দেখে সবাই হা করে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইল রাজা গোট সহ সবাই। এয়ারজেট থেকে বের হয়ে আয়শা কাটা মাথাগুলো ছুঁড়ে মারল রাজা গোটের দিকে। মাথাগুলো গড়িয়ে গড়িয়ে গিয়ে রাজা গোটের পায়ের সামনে থামল। আয়শা বলল, এদেরকে পাঠিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য, কিন্তু দেখো আমি তাদেরকে নিয়ে এসেছি। রাজা গোট একটু মুচকি এসে বলল, কেমন আছো রাহিলা? অনেকদিন পর দেখা। এদেরকে মেরে ফেলেছ তাতে সমস্যা নেই, এরা মরে গিয়েও তাদের কাজ করেছে। তাদের দায়িত্ব ছিল তোমাকে এখানে নিয়ে আসা, তারা সেটা করেছে। আয়শা দাঁত কটমট করে বলল, আমার ভাই কোথায় গোট? রাজা গোট বলল, এত তাড়াহুড়া কিসের? এতদিন পর আসলে দরকারি কথাবার্তা সেরে নেওয়া যাক। পাথর কোথায়? আয়শা বলল, আপনি খুব বোকা রাজা গোট, যাকে বিশ্বাস করেছেন, যার কাছে সবাই মাথা নত করে নিজেকে সঁপে দিয়েছেন, আসলে সেই মাস্টার নিজেই এই খেলার মূল খেলোয়াড়। রাজা গোট প্রচণ্ড রেগে বলল, মাস্টার সম্পর্কে যদি আর একটা বাজে কথা বলিস তাহলে তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। মাস্টার আমাদের গ্রহকে রক্ষা করবে তোর কাছে থাকা ওই পাথর দিয়ে। আয়শাটা তাচ্ছিলর হাসি দিয়ে বলল, আপনি নিজেও ধোকার মাঝে আছেন আর সবাইকে ধোকার মাঝে রেখেছেন। আমি সবকিছু জানি। মাস্টার নিজেই এই দাবানলের সৃষ্টিকর্তা, আর সে নিজে আবার রক্ষাকর্তা সেজে সবার বিশ্বাস অর্জন করে। এখনো সময় আছে, এই ধোকা থেকে বের হয়ে আসুন। রাজা গোট ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে না আমার, তুই নিজেই এই গ্রহ ধ্বংসের জন্য দায়ী। এখন বল পাথর কোথায়? আয়শা পাথরটা বের করে হাতে নিয়ে বলল, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করলেন না তো? আমি এখন আপনার ভাগ্যে 5 আগস্ট দেখতে পাচ্ছি, তবে আগে আমার ভাইকে এখানে নিয়ে আসো, তারপর এটা পাবে। রাজা গোট বলল, দুঃখিত, তোমার সাথে এমন কোনো চুক্তি হয়নি, পাথর আমি তোমার লাশের কাছ থেকে নেব। এই বলে রাজা গোট তার সৈন্যদের হুকুম দিল, আমাকে পাথর এনে দাও। আয়শা প্রথমে চোখ বন্ধ করে নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। রাজা গোটের সৈন্যরা একসাথে এগিয়ে আসতে আসতে আক্রমণ করতে লাগলো। যখন তারা আয়শার খুব কাছে এসে গেল তখন আয়শা ধাপ করে চোখ খুলল। চোখের মণিতে তার আগুন জ্বলছে। রাজা গোটের সৈন্যদের ওপর নিজের এত বছরে জমিয়ে রাখা ক্রোধ আর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল আয়শা। আয়শার এক আঘাতেই কয়েকজন করে সৈন্য চিৎ পাটাং হয়ে যাচ্ছে। কোনো সৈন্যই আয়শার কাছে টিকতে পারছে না। অবস্থা বেগতিক দেখে রাজা গোট রাগান্বিত হয়ে হিমার লিমাকে আয়শার উপর আক্রমণ করতে হুকুম দিল। হিমার লিমা এগিয়ে গেল একে অপরের মুখের দিকে তাকিয়ে। দেখা গেল আয়শা 4-5 জনের সাথে একাই লড়াই করছে। হঠাৎ পেছন থেকে আরো কয়েকজন অস্ত্র তাকে আয়শাকে আক্রমণ করার জন্য এগিয়ে এলো, যেটা আয়শা লক্ষ্য করল না। যখনই তারা আয়শাকে পেছন থেকে আঘাত করতে যাবে তখনই হিমার লিমা এক লাফে বিদ্যুৎ বেগে গিয়ে ওই সৈন্যদের মাথাটা ফাটিয়ে দিয়ে মাটিতে আহত করে ফেলে দিল। এটা দেখে আয়শা যতটা না অবাক হয়েছে তার সে বেশি অবাক হলো রাজা গোট। রাজা গোট বলল, বিশ্বাসঘাতক, তোরা তাহলে রাহিলার পক্ষে? লিমা বলল, মাফ করবেন রাজা গোট, তবে এই মুহূর্তে রাহিলার কথাই ঠিক। ওই মাস্টার আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছে, এই সব কিছুর মূল হোতা মাস্টার। হিমা বলল, আমি আগেই সন্দেহ করেছিলাম এটা, মাস্টার নিজেই মাস্টার মাইন্ড। রাহিলা, আমরা তোর সাথে আছি। এই মাথামোটা রাজার পতন ঘণ্টা বাজাই চল। আয়শা খুশি হয়ে হাত বাড়িয়ে দিল। হিমার লিমা আয়শার হাতে হাত রেখে বলল, টুগেদার। এই বলে 3 জন একসাথে ঝাঁপিয়ে পড়ল রাজা গোটের সৈন্যদের ওপর। ধুলোর মতো উড়ে দিতে লাগলো সবাইকে। রাজা গোট এবার বিড়বিড় করে বলল, বিশ্বাসঘাতকদের আমি কঠিন শাস্তি দেব। এই বলে চলে গেল কোথাও। এদিকে আয়শা, লিমা আর হিমা মিলে রাজা গোটের সৈন্যদের মেরে প্রায় শেষ করে ফেলেছে। তবুও যেন শেষ হচ্ছে না, একের পর এক আসছেই। আয়শা একজনের ঘাড় মোটকে দিয়ে বলল, শেষ হচ্ছে না কেন? এরা জানুয়ারি মাসের মতো একটার পর একটা আসতেইছে, সেসবার নামগন্ধ নেই। হিমা বলল, এরা শেষ হওয়ার নয়, কারণ এদেরকে মারতে হলে শুধু এদের মাথা আলাদা করে দিতে হবে, নাহলে এরা আবার জীবিত হয়ে ওঠে। দেখা গেল সত্যি সত্যি এতক্ষণ আয়শা যাদেরকে মেরেছে মাথা আলাদা না করে তারা সবাই একে একে উঠে দাঁড়িয়ে আবার আক্রমণ করছে। আয়শা এবার একটার মাথা আলাদা করে বলল, তো এই কথাটা আগে বলিসনি কেন? তখনই রাজা গোটের হুঙ্কার, আমি এখানে, সাথে ফাদির চিৎকার, বরাপু বাঁচা আমাকে। আয়শা তাকিয়ে দেখল ফাদিকে এক হাতে পা ধরে উল্টো করে ধরে রেখেছে রাজা গোট।
আয়শা রেগে ছুটে যেতে চাইল সেদিকে, কিন্তু রাজা গোট একটা ধারালো অস্ত্র ফাদির গলায় ঠেকিয়ে বলল, খবরদার, আর এক পা সামনে বাড়ালে তোর ভাইয়ের গলা আলাদা করে ফেলবো। আয়শা থেমে গেল, সাথে হিমার লিমাও থেমে গেল। সৈন্যরা সুযোগ বুঝে সেই তিনজনকেই আটকে ফেলল। আয়শা দাঁত কটমট করে বলল, গোট, আমার ভাইকে যেতে দে, এগুলোর সাথে ওর কোনো সম্পর্ক নেই, তোর যা করার আমার সাথে কর। রাজগোট ভয়ানক হাসি দিয়ে বলল, কে বলেছে সম্পর্ক নেই? এই যে তোকে থামানোর মূল মন্ত্র সে। আমার কাছে যতক্ষণ তোর ভাই আছে ততক্ষণ তুই আমার গোলাম। দৃশ্য পরিবর্তন। ভয়ানক এক যুদ্ধ চলছে জিজার প্রধান ঘাঁটিতে। চারিদিকে আগুন জ্বলছে, মোটা মোটা দেয়ালগুলো ভেঙে পড়ে আছে, উঁচু ইমারতগুলো অর্ধ ভাঙা, সহস্রাধিক সৈন্য পড়ে আছে মাটিতে। বাকি যারা আছে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। দেখা গেল ভাসিলা জিজার সৈন্যদের তুলোধনা করছে, শুধু ঘাড়ে কামড় দিয়ে গর্দান থেকে মাথা আলাদা করে ফেলছে। পুরো চেহারার কালো রক্তের ছেটা, চুলগুলো খোলা বাতাসে উঠছে, ঠোঁট ভেদ করে দুইটা সুচালো দাঁত বের হওয়া। এদিকে তালিফ অত্যাধুনিক ইলেকট্রনিক অস্ত্র দিয়ে জিজার সৈন্যদের মাথা বরাবর শুট করছে, আর তারা এক এক করে মরে পড়ে যাচ্ছে। এই অস্ত্র তালিফ তার ল্যাবে তৈরি করেছে, বিশেষ করে রাক্ষসদের প্রাণ নিতে। হাকিম আর আতিশ তাদের নিজেদের মতো লড়াই করছে। হাকিম বলল, বেশিক্ষণ এদের ঠিকই রাখা যাবে না এভাবে খালি হাতে, আমাদের অস্ত্র লাগবে। আতিশ বলল, যদি এখন আমার হাতে একটা অস্ত্র থাকতো তাহলে। তখনই সালাম বিদ্যুৎ বেগে ছুটে এসে আতিশের হাতে দিয়ে একটা অস্ত্র দিয়ে বলল, নে তোর অস্ত্র, এখন সময় গ্যাংস্টার রূপ ধারণ করার। আতিশ অস্ত্রটা লোড করে ভয়ানক এক হাসি দিয়ে বলল, তাহলে এবার দেখা যাক কে কয়টা হেডশট মারে। আমি এখন যাচ্ছি। হাকিম, তুই শুধু গুনে রাখবি আমি কয়টাকে নিচে ফেলি। এবেলা আতিশ তার অস্ত্র নিয়ে স্লো মোশনে হেঁটে চলে গেল। সালাম এসে বলল, তুই ঠিক আছিস তো? হাকিম বলল, আমরা কখনই ঠিক থাকি না, ঠিক থাকার অভিনয় করি। এখন চল, লড়াই করার সময় হয়ে গেছে। তখনই কেউ একজন উড়ে এসে হাকিমের সামনে পড়ল। হাকিম ভাবল আতিশের প্রথম শট এটা, তাই গোনা শুরু করলো। এক। নিচ থেকে মাথা উঠিয়ে কুকরাতে কুকরাতে আতিশ বলল, এক না, এটা আমি ভাই, আমার এই শট মেরে দিছে। সালাম হেসে আতিশকে এক টানে উঠিয়ে বলল, একা গেলে বাঘ ও ভেড়ার পালের হাতে কেলানি খায় ভাই, চল একসাথে আক্রমণ করা যাক। তিনজন একসাথে এবার পুরো দমে আক্রমণ শুরু করলো। আতিশ সত্যি সত্যি এবার তার গ্যাংস্টার রূপে ফিরে এলো। এদিকে হঠাৎ দূর আকাশে বিদ্যুৎ চমকে উঠল বিকট শব্দে। বজ্রপাতের আলোতে সবার চোখ ঝলসে যাওয়ার অবস্থা। সবাই সেদিকে তাকালো। তালিফ সেদিকে তাকে একটু মুচকি হাসল আর বলল, ফারিস্তা। দেখা গেল জিজা উড়ে এসে মুখ থুবড়ে পড়ল একটা ভাঙা দেয়ালের সাথে বাড়ি খেয়ে। জিজার নাক ফেটে নীল রক্ত বেরোচ্ছে। ফারিস্তা উপর থেকে ধাপ করে জিজার সামনে নামলো। ফারিস্তার চেহারাও ক্ষত বিক্ষত। বোঝা গেল দুজনের মাঝে কঠিন লড়াই হয়েছে। ফারিস্তা বলল, আমি তোমাকে জানে মারতে চাই না জিজা, অনেক হয়েছে, এবার থামো। জিজা কোকরাতে কোকরাতে উঠে একটা তাচ্ছিল্য হাসিতে বলল, এইটুকুতে হাঁপিয়ে গেলে রানী ফারিস্তা? তুমি আমার সাথে কখনো পারবে না শক্তিতে। তুমি আমার মাকে মেরেছ, আমার বোনকে মেরেছ, তোমাকে এর মূল্য তো দিতে হবেই। ফারিস্তা বলল, আচ্ছা, এর মূল্য কিভাবে দেব আমি? জিজা ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার জীবন দিয়ে। আমি তোমার হৃৎপিণ্ড চিরে ফেলবো। ফারিস্তা বলল, সরি মাই গার্ল, আমার একটাই হৃৎপিণ্ড, তোমাকে দেওয়ার মতো বাড়তি হৃৎপিণ্ড আমার কাছে নেই, থাকলে অবশ্যই দিতাম। কি দিইনি তোমাকে বলো? ছোটবেলা থেকে যা চেয়েছ সব দিয়েছে। নিজের সবচেয়ে জাত শত্রুর বাচ্চা হওয়ার সত্ত্বেও তোমাকে নিজেদের সন্তান করে রেখেছিলাম। তোমার মা সিলভিয়া হয়তো তোমাকে এমন ভালোবাসা দিতে পারতো না। এই বলে ফারিস্তা দূরে লড়াই করতে থাকা তালিফের দিকে দেখিয়ে বলল, ওই যে মানুষটাকে দেখছো না, যাকে তুমি আঘাত করেছিলে? ওই মানুষটা এই ব্রহ্মাণ্ডে আমার সবচেয়ে আপন মানুষ। ওই মানুষটা যেদিন তোমাকে প্রথম দিন কোলে নিল, তার খুশি যদি তুমি দেখতে তাহলে তাকে আঘাত করার আগে নিজের হাত নিজে ভেঙে ফেলতে। ওই মানুষটা তোমাকে পেয়ে বলেছিল, শোনো ফারিস্তা, আমাদের আর কোনো বাচ্চা লাগবে না, এই বাচ্চাটাই আমাদের জীবন। তোমার ভালোবাসা যাতে ভাগ না হয়ে যায় তাই আমরা দ্বিতীয় কোনো বাচ্চার কথা চিন্তা করিনি কখনো। জিজা চোখ বেয়ে পানি বেরোচ্ছে। জিজা স্মৃতিতে ভেসে উঠল তালিফ আর ফারিস্তার সাথে কাটানো অসংখ্য সুন্দর দৃশ্য। জিজা কাঁদতে কাঁদতে বলল, কিন্তু তোমরা আমার মাকে মেরেছ। ফারিস্তা এবার ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার মা ক্ষমতার জন্য মারিদ রাজ্যের সকল উত্তরাধিকারীকে মেরে ফেলেছিল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ঘোলদের সাথে নিকৃষ্ট চুক্তিতে আবদ্ধ হয়েছিল। আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তোমার বোন তাইবা আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে পিঠ পিছে নানান ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমি কোনো নির্দোষকে মারিনি। আমি যাদেরকে মেরেছি তারা অপরাধী ছিল। আর অপরাধী শুধু তোমার মা আর তার বোন না, আমার মা আর বোনও যদি হয় আমি তাদের বিচার করা থেকে একটু পিছপা হব না। জিজা কিছু বলতে যাবে তখনই জিজার কানে আবার সেই ফিসফিসে শব্দটা ভেসে আসলো, প্রতিশোধ, মাকে হত্যা করার প্রতিশোধ। ফারিস্তা কিছু বুঝে ওঠার আগে এক ঝটকে এসে ফারিস্তাকে ছুঁড়ে ফেলে দিল আর বলল, তুমি তোমার কাজ করেছ, এবার আমি আমার কাজ করব।
মাকে হত্যার প্রতিশোধ নেবই। ফারিস্তা উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, অনেক বুঝেছে, এবার দেখ রানী ফারিস্তার শক্তি। এই বলে দুই হাত পাখির মতো মেলে দিল। পিঠ থেকে আগুনের ডানা বের হলো, সোজা হয়ে হাওয়ায় ভেসে উঠল ডানা ঝাপটাতে ঝাপটাতে। জিজা হাওয়ায় ভেসে উঠল, এক পা হালকা উঁচু করে। জিজা চিৎকার করে বলল, তুমি মরতে বসেছিলে সেদিন, কিন্তু এখন তালিফ তোমাকে কি বানিয়ে দিয়েছে দেখো। ফারিস্তা বলল, পেছন থেকে আঘাত করেছিলে সেদিন, নিজেকে হিরো ভাববে না। চলো এসো এবার, দেখাও তোমার শক্তি আমাকে। জিজা পুরো শরীরে আগুন জ্বলে উঠল ধাও ধাও করে। এক হুঙ্কার দিয়ে ফারিস্তার দিকে তেড়ে গেল। ফারিস্তাও তেড়ে গেল। দুজন মুখোমুখি হলে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল। সবকিছু কেঁপে গেল। শুরু হলো দুজনের মাঝে এক ভয়ানক লড়াই। এদিকে তালিফ জিজার সৈন্যদের সাথে লড়াই করছে, সামনে থাকা সৈন্যদের হেডশট করছে। হঠাৎ পেছন থেকে এক সৈন্য তালিফকে আঘাত করতে নিলে এক ঝটকে এসে আতিশ তার হেডশট করে তালিফের পিঠের সাথে পিঠ লাগিয়ে বলল, ধন্যবাদ যান বাঁচানোর জন্য। তালিফ বলে, এই কথা তো আমার বলার কথা। আতিশ বলল, তাহলে বলছো না কেন? এর মাঝেই সেখানে চারিদিক থেকে পিঁপড়ার মতো সৈন্য এসে দুজনকে ঘিরে ফেলল। আতিশে তো থতমত খেয়ে বলল, এগুলো কোথা থেকে আসলো? এখন আমরা কি করব ভাইয়া? তালিফ বলল, আমি একটা মন্ত্র পারি, ওইটা বললে আমাদেরকে এরা ছুঁতেও পারবে না। আতিশ বলল, কি মন্ত্র ভাইয়া, আমাকে শেখাও। তালিফ বলল, আমার সাথে সাথে বলো। আতিশ তালিফের সাথে সাথে বলতে লাগলো, হে খোদা, জীবনে যত পাপ করেছি সবকিছুর জন্য মাফ করে দাও, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। এটা বলেই আতিশ চিৎকার করে বলল, এই না না, এটা কেমন মন্ত্র, আমি মরতে চাই না এত তাড়াতাড়ি, ভাইয়া অন্য উপায় বলেন। তখনই সৈন্যরা আক্রমণ করে দিল। তালিফ আর আতিশ তাদের অস্ত্র দিয়ে এলোপাতারি হেডশট মারতে লাগলো। এর মাঝে সেখানে চলে আসলো ভাসিলা, এক ঝটকায় সবগুলোকে চিৎপাটাং করে ফেলে দিল। সালামার হাকিমও চলে আসলো। এখন সবাই একসাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে গেল। আরো অনেক সৈন্য এগিয়ে আসলো হুঙ্কার দিয়ে। ভাসিলা জিজ্ঞাসা করলো, প্রফেসর কোথায়? সালাম বলল, প্রফেসর তার কাজ করছে, খুব তাড়াতাড়ি এখানে রং পাল্টে যাবে প্রফেসরের কাজে। আতিশ বলল, তালিব ভাইয়া, ভ্যাম্প নাকি জীবিত, সে কোথায়? তালিব বলল, শুধু যুদ্ধ এখানেই হচ্ছে না, প্লাটো গ্রহেও হচ্ছে। দৃশ্য পরিবর্তন। দেখা গেল প্লাটো গ্রহে আয়েশা এবং লিমা হিমাকে ধরে রাখা হয়েছে। ফাদিকে হাত পা বেঁধে এক জায়গায় ফেলে রাখা হয়েছে। ফাদি বারবার বলছে, বরাপু আমাকে বাঁচা, আমার খুব ব্যথা লাগছে। আয়েশা বলল, ভাই একটু অপেক্ষা কর, আমি তোকে নিয়ে এখান থেকে চলে যাব। রাজা গোট হাসতে হাসতে এগিয়ে গেল আয়েশার দিকে আর বলল, কেন শুধু শুধু মিথ্যা আশা দিচ্ছিস বাচ্চাটাকে? ফাদি কর্কশ গলায় বলল, হালার ফাহালা, তুই বাচ্চা কারে কস, সময় মতো বিয়ে করলে তোর চেয়ে বড় পোলা থাকতো আমার। রাজা গোট থতমত খেয়ে আয়েশাকে বলল, পৃথিবীতে কি সবাই ছোটবেলায় বিয়ে করে নাকি? আয়েশা বলল, তুই ওর কথায় কান দিস না, এখনো সময় আছে আমাদের যেতে দে এখান থেকে, না হলে। রাজা গোট আয়েশার থুতনি চেপে ধরে কর্কশ গলায় বলল, না হলে কি করবি? এখন তোরা সবাই আমার গোলাম, কিচ্ছু করার ক্ষমতা নাই তোদের। আয়েশা বলল, এত নিশ্চিত হোস না মাথা মোটা, দেখ পরবর্তীতে কি হয়। রাজা গোট বলল, কে বাঁচাবে তোদেরকে আমার হাত থেকে? ডাক তাকে, কই কেউ তো নেই। তখন এয়ারজেটটা ব্লাস্ট হলো বিকট শব্দে। আগুনের মাঝখান থেকে উড়ে এলো লাল চুল বিশিষ্ট নতুন ভ্যাম্প। রাজা গোটের বুকের উপর এসে আঘাত করে তাকে মাটির মাঝে অর্ধেক ঢুকিয়ে ফেলল। দৃশ্য পরিবর্তন। দেখা গেল নাওফি ধ্যানে বসে আছে, এক হাতে তসবি গুনছে, অন্য হাতে তর্জনে আঙ্গুল নিচের কটটা চেপে ধরে আছে। চোখ বন্ধ করে কিছু একটা পড়ে যাচ্ছে এক মনে। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। নাফি ধাপ করে চোখ খোলার সাথে সাথে সব আলোকিত হয়ে গেল। দেখা গেল নাফি কোনো এক অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা সেই কণ্ঠটা শুনতে পাই এবার, প্রতিশোধ, মাকে হত্যার প্রতিশোধ। নাফি একটু মুচকে এসে বলল, তাহলে এখান থেকেই তুমি জিজাকে নিয়ন্ত্রণ করছো, তার ব্রেইনে প্রতিশোধের আগুন ঢালছো, দেখা যাক কে তুমি। এই বলে নাওফি সেই কণ্ঠকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো। একটা পুরাতন রাজভবন, সম্পূর্ণ নীরবতায় ঘেরা। ওই কণ্ঠটা ছাড়া আর কোনো শব্দ নেই আশেপাশে। নাওফি এগিয়ে যেতে যেতে একটা কাঠের দরজার সামনে গিয়ে থামলো। স্পষ্ট এই কাঠের দরজার ওপাশ থেকে কেউ বলছে কথাগুলো। নাফি হালকা ধাক্কা দিল দরজাটা। লাল আগুনের মতো দুইটা চোখ দেখা গেল। নাফি অবাক হয়ে বলল, রাজা গারকুন? প্লাটো গ্রহে আয়েশার সাথে যোগ দিল নতুন ভ্যাম্প। শুরু হয়েছে সেখানেই তুমুল লড়াই। এদিকে আয়েশা এক এক করে রাজা গোটের সৈন্যদের মারতে মারতে এগিয়ে গেল ফাদির দিকে। নতুন ভ্যাম্পের কাছে রাজা গোটের সৈন্যরা নাস্তা নাবুদ হচ্ছে পড়তে পড়তে। সে বিদ্যুৎ বেগে একজনের গর্দান থেকে মাথা আলাদা করে দিচ্ছে। হিমা লিমা লড়াই করছে রাজা গোটের সাথে। রাজা গোট তার সম্পূর্ণ শক্তি দিয়ে দুজনের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। আয়েশা সবাইকে মেরে দৌড়ে চলে গেল ফাদির কাছে। ফাদি হাত পা বাঁধা অবস্থায় এক জায়গায় পড়েছিল। আয়েশা তাড়াতাড়ি ফাদির হাত পায়ের বাঁধন খুলে দিয়ে একপাশে নিয়ে গিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাক, নড়বি না, খুব শীঘ্রই এই লড়াই শেষ হতে চলেছে। ফাদি বলল, বড় আপু, আমার একটা তরবারিতে ওই ছাগল রাজার পশ্চাৎ
আমি 2 ভাগ করে দিব। কত বড় সাহস আমাকে কিডন্যাপ করে? আয়েশা বলল, থাক, তো 2 ভাগ করতে হবে না, অলরেডি 2 ভাগই আছে। এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আর দেখ আমি কিভাবেই ছাগল রাজারটা আলাদা করি, মানে মাথা। এই বলে আয়েশা ছু মেরে চলে গেল। ফাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকেই হাত পা উঠিয়ে কারাতে মার দিতে লাগলো হাওয়ার ওপর। এদিকে আয়েশা আর ভ্যাম্প একসাথে রাজা গোটের সৈন্যদের মাথা আলাদা করছে এক এক করে। হঠাৎ দেখা গেল রাজা গোট ভয়ানক হয়ে উঠেছে। হিমা যখন রাজা গোটের গলা বরাবর ঘা দিতে চাইল তরবারি দিয়ে, রাজা গোট একটু নিচু হয়ে হিমার আঘাত এড়িয়ে উল্টো এক ঘায়ে হিমার মাথা আলাদা করে ফেলল। এটা দেখে লিমা এক চিৎকার করে রেগে আগুন হয়ে রাজা গোটের উপর আঘাত করল। ভাগ্যক্রমে আঘাতটা রাজা গোটের হাতে লাগলো। হাত থেকে সবুজ তরল বের হতে লাগলো। রাজা গোট একটু হেসে ক্ষতস্থানটা দেখে বলল, ভালো ছিল এটা, তবে আমাকে মারার জন্য যথেষ্ট না। লিমা ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই হিমাকে মেরে ফেলেছিস। এই বলে আবার আগুনের মতো রাজা গোটের ওপর আক্রমণ করলে রাজা গোট এবার তার তরবারি ফেলে দিয়ে লিমাকে এক হাতে ধরে শরীর থেকে এক টানে মাথাটা ছিঁড়ে ফেলে বলল, আমার সাথে বিশ্বাসঘাতকতার পুরস্কার শুধুমাত্র মৃত্যু। এই বলে ফাদির দিকে তাকালো রাজা গোট। ফাদি থতমত খেয়ে বলল, আমার দিকে কি দেখেন, আমি তো বিশ্বাসঘাতক না। রাজা গোট বলতে বলতে এগিয়ে গেল ফাদির দিকে। তোর বোনকে থামাতে হলে তোকে আমার দরকার। ফাদি ভরকে গিয়ে বলল, ওই যে পেছনে আমার বোন আসছে, তাকে থামান আগে। রাজা গোট তাড়াহুড়ো করে পেছনের দিকে তাকিয়ে তরবারি তাক করে দেখলো আয়েশা তার ভ্যাম তো সৈন্যদের সাথে লড়াই করতে ব্যস্ত। এই সুযোগে ফাদি পড়ে থাকা একটা তরবারি উঠিয়ে সত্যি সত্যি রাজা গোটের পশ্চাতে একটা ঘা দিল। রাজা গোট পেছন থেকে হাত দিয়ে চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলল, এটা কি করলি পুচকে? ফাদি বলল, আমার খুব ইচ্ছে ছিল তোর ওইখানে একটা পোচ দিমো। এখন বেঁচে থাকলে সকালবেলা আমার কথা তোর খুব মনে পড়বে। রাজা গোট দাঁতে কটমট করতে করতে ফাদির দিকে তেড়ে আসতে নিলে ফাদি বলল, আমার বোন আসছে, ওই দেখ, তাকে আগে থামা। রাজা গোট পেছনে তাকে বলল, এইবার তোর আর চালাকি কাজে দেবে না। এই বলে যখনই ফাদিকে ধরতে যাবে তখনই সত্যি সত্যি পেছন থেকে বিদ্যুৎ বেগে এসে রাজা গোটকে ছুঁড়ে ফেলে দিল। রাজা গোট মুখ থুবড়ে পড়ে বলল, পুচকের কথা শোনা উচিত ছিল। আয়েশা ফাদিকে উদ্দেশ্য করে বলল, তুই কি করছিস? তোর হাতে তরবারি কেন? ফাদি বলল, আমি কি করেছি সেটা ওই ছাগল রাজার পেছনে দেখলেই বুঝতে পারবে। দেখা গেল রাজা গোটের সব সৈন্যরা মাথা আলাদা হয়ে পড়ে আছে। ভ্যাম সর্বশেষ সৈন্যকে এক টানে ছিঁড়ে ফেলল। আয়েশা দেখতে পেল লিমার হিমার দ্বিখণ্ডিত দেহগুলো। একটু মন খারাপ করে রাজা গোটের দিকে এগিয়ে গেল তরবারি কাঁধে নিয়ে। ভ্যাম্প রাজা গোটের দিকে তেড়ে যেতে নিলে আয়েশা তাকে থামিয়ে দিয়ে বলল, তাকে আমার হাতে ছেড়ে দাও, তার সাথে আমার অনেক হিসাব বাকি আছে। রাজা গোট উঠে দাঁড়িয়ে তরবারি হাতে নিয়ে বলল, তাহলে আয়, এটা শেষ করা যাক। আয়েশা এক লাফে ঝাঁপিয়ে পড়ল রাজা গোটের উপর। শুরু হলো দুজনের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই। তরবারির সংঘর্ষে আগুনের ফুলকি ছিটছে। দৃশ্য পরিবর্তন। লাল টকটকে আগুনের মতো চোখ নিয়ে বের হয়ে এলো রাজা গারকুন। নাফিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা গারকুন গম্ভীর গলায় বলল, তাহলে আমার পর্যন্ত পৌঁছে গিয়েছ ইমাম নাফি? নাফি খুব স্বাভাবিকভাবে বলল, কেন করছেন এগুলো? রাজা গারকুন অদ্ভুতভাবে হেসে উঠল। তার হাসির সাথে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। ফারিস্তা গারকুনকে একটু রাগান্বিত হয়ে বলল, রাজা গারকুন, আমি শুনলাম ডাইনির মেয়ে ভাসিলাকে আপনি রাজ্যকে ডেকে পাঠিয়েছেন, কি কারণে? গারকুন এটা শুনে কিছু একটা ভেবে ফারিস্তার সামনে গিয়ে বলল, আপনি অবশ্যই জানেন আমি তাকে কেন ডেকে পাঠিয়েছি। ফারিস্তা চোখ রাঙিয়ে বলল, এটা তো কথা ছিল না, চাবির খোঁজ আমি করছিলাম, আর আমি ইতিমধ্যে জেনে গিয়েছি চাবি কোথায় আছে, তাই আমি এটা বলতেই এখানে এসেছি, আপনি এটা থেকে দূরে থাকুন। রাজা গারকুন খুব শান্তভাবেই বলল, আমরা দুজন আলাদা হয়ে গেলাম কবে রানী ফারিস্তা? আপনার সাফল্যকে আমি নিজের সাফল্য হিসেবে দেখি, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না ওই চাবির যেই তালা সেটা আমার রাজ্যে, মানে এই ভুল রাজ্যে অবস্থিত। ফারিস্তা বলল, তাহলে ভাসিলাকে আমার সাথে দিয়ে দিন, চাবি পর্যন্ত পৌঁছাতে হলে আমার ভাসিলার সাহায্য দরকার। সেদিন রানী ফারিস্তা যাবার পর দেখা গেল গারকুনের চেহারায় এক হিংস্রতা নিয়ে বসে আছে চিন্তিত হয়ে। রাজা গারকুনের ব্যক্তিগত উজির এই অবস্থা দেখে জিজ্ঞাসা করল, আপনি কি কোনো কারণে চিন্তিত রাজা গারকুন? গারকুন মাথা নেড়ে হুম বলল গম্ভীর গলায়। উজির বলল, আমি কি জানতে পারি কোন বিষয়টা আপনাকে বিরক্ত করছে? রাজা গারকুন এবার শান্ত গলায় বলল, রানী ফারিস্তা নিজেকে অনেক কিছু মনে করে, সে আমার উপর হুকুম চালাতে চায়, আমাকে তার গোলাম মনে করে। উজির বলল, মাফ করবেন, এই রাজ্যই সিংহাসন সবই তো রানী ফারিস্তার বদলতে পেয়েছেন আপনি, তাই তার এইটুকু অহংকার যৌক্তিক। রাজা গারকুন চোখ লাল করে উজিরের দিকে তাকিয়ে বলল, আমার নুন খেয়ে তুই রানী ফারিস্তার গুণগান গাইছিস উজির? উজির বলল, আমি শুধু আপনাকে সত্য উপলব্ধি করাতে চাই রাজা গারকুন, আপনি রাগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আশা করি। রানী ফারিস্তা যদি চায় এখন আপনার কাছ থেকে সিংহাসন কেড়ে নিতে পারে, তার সেই শক্তি আর ক্ষমতা দুটোই আছে। রাজা গারকুন প্রচণ্ড রেগে উজিরকে একটা লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দিল আর বলল,
আমি ঘুল রাজ্যর রাজা, আমি কারোর গোলাম না। সে নিজেকে কি মনে করে? এই রাজ্য আমার ছিল, আমারই থাকবে। উজির উঠে বলল, আপনি কি করতে চাইছেন বলুন তো? রানী ফারিস্তার সাথে যুদ্ধে লিপ্ত হবেন? রাজা গারকুন বলল, আমি তার সাথে যুদ্ধ করার মতো বোকা নই। সে বেঁচে থাকলে আমাকে রাজার আড়ালে গোলাম হয়ে তার ইশারায় চলতে হবে। আমি এটা হতে দিতে পারি না। আমি তাকে কৌশলে হারাবো। উজির বলল, না, আমি এটা হতে দেব না। আপনি রানী ফারিস্তার কোনো ক্ষতি করতে পারবেন না। আমি সবকিছু বলে দিব তাকে। রাজা গারকুন চোখের ইশারায় একটা তরবারি দিয়ে উজিরের মাথা দ্বিখণ্ডিত করে ফেলল আর কর্কশ গলায় বলল, আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না উজির। এই বলে রাজা গারকুন তার সিংহাসনে গিয়ে বসে একটা শয়তানি হাসিতে বলল, এখন সময় জিজার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে রানী ফারিস্তাকে শেষ করে দেয়ার। জিজাকে আমি জীবন্ত শয়তানে রূপান্তরিত করব। তার মাঝে না থাকবে কোনো আবেগ, না থাকবে ভালোবাসা। রানী ফারিস্তা, আমার হুকুম চালাতে চায়। আমি তোমার কাঠের পুতুল হতে চাই না নাচতে নাচতে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। নাফি সব শুনে বলল, আচ্ছা, তাহলে রাজত্ব আর ক্ষমতার জন্যই নিকৃষ্ট খেলার জন্ম দিয়েছেন আপনি। এমন এক খেলায় নেমেছেন যেখানে মা মেয়েকে শত্রু বানিয়ে দিয়েছেন, মেয়ের হাতে মাকে আঘাত করিয়েছেন। রাজা গারকুন ঝাঁঝালো কণ্ঠে বলল, জিজা আমার মেয়ে, রানী ফারিস্তা তার পালিত মা। আমি একমাত্র যে জিজার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারি। নাফি তাচ্ছিল্যের হাসিতে বলল, আপনার মতো বাবার চেয়ে তালিফের মতো পালিত বাবা অনেক ভালো। তারা জিজাকেই ভালোবাসে, আর যেই শিক্ষা দিয়ে বড় করেছিল তা আপনি এক নিমিষে শেষ করে দিয়েছেন এই নোংরা খেলার মাধ্যমে। রাজা গারকুন বলল, তুমি এখানে কেন এসেছ? নাফি বলল, জিজার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা বন্ধ করুন, তার মস্তিষ্ক ছেড়ে দিন। রাজা গারকুন বলল, অনুরোধ করছো নাকি হুকুম করছো? নাফি ঠেসে বলল, আমি অনুরোধ করি না, হুকুম করছি আপনাকে, এগুলো বন্ধ করুন। রাজা গারকুন ঘাড় ঘুরিয়ে মটমট করে ফুটিয়ে দাঁত কটমট করে বলল, তোমার মতো তুচ্ছ মানুষ আমাকে হুকুম দেওয়ার সাহস করে কিভাবে? এই বলে এক ঝটকায় নাফির দিকে তেড়ে গেল। কিন্তু গারকুন নাফিকে ভেদ করে অন্য পাশে চলে গেল। গারকুন অবাক হয়ে নাফির দিকে তাকালো। নাফি সুন্দর করে হেসে বলল, আমি আপনার স্পর্শের বাইরে রাজা গারকুন, কিন্তু আমি চাইলে আপনাকে স্পর্শ করতে পারি, আর আপনাকে জিজার মস্তিষ্ক থেকে বের হওয়ার জন্য বাধ্য করতে পারি। দেখতে চান? এই বলে তাজবি হাতে থাকা গারকুনের বুকে জোরে ধাক্কা দিল। এক ধাক্কায় গারকুন বিল্ডিংয়ের পিলারের ভেঙে দূরে গিয়ে আছড়ে পড়ল। দেখা গেল নাফি এখনো কক্ষে ধ্যানে বসে আছে তসবি হাতে নিয়ে। নাফি নিজের আত্মাকে পাঠিয়েছে গারকুনের কাছে। দৃশ্য পরিবর্তন। রানী ফারিস্তা জিজা দুজনে রক্তাক্ত, সারা শরীরে ক্ষত চিহ্ন, চারিদিকে আগুন জ্বলছে, সহস্রাধিক মৃতদেহ, আকাশে কালো ধোঁয়া উড়ে যাচ্ছে। জিজার বিশাল সেনাবাহিনী পরাস্ত তালিফদের কাছে, তারা সবাইকে মেরে ফেলে রেখেছে। জিজা তাকিয়ে আছে অসহায়ের মতো। ফারিস্তা বললে, এই তাহলে তোমার শক্তি ছিল? জিজা নিজের ঠোঁটে চাপ দিয়ে রক্ত আঙ্গুলের মাথায় এনে ডলা দিয়ে বলল, আমার নিঃশ্বাস যতক্ষণ চলবে এই লড়াইও চলবে। আতিশ চিৎকার করে জিজার উদ্দেশ্যে বলল, কোথায় তোমার সেনাবাহিনী? এত এত গ্রহে কবজা করেছ, সেখান থেকে সৈন্যটিকে পাঠাও, আমাদের অস্ত্র এখনো গরম আছে। জিজারটা তাচ্ছিল্যের হাসি দিয়ে হাত উপরে তুলে মুষ্টি চেপে ধরতেই মেঘ ভেদ করে অসংখ্য এয়ারজেট নেমে আসতে লাগলো। সব এয়ারজেটের শত শত সৈন্য এসেছে বিভিন্ন গ্রহ থেকে। আতিশ থতমত খেয়ে বলল, পিচ্ছি তো সিরিয়াসলি নিয়ে নিস আমার কথা। ভাসিলা চোখ রাঙিয়ে বলল, তোমার এত কথা বলতে কয়কে? কি সুন্দর দাঁড়িয়েছিলাম সবাইরে মেরে, এখন আবার এতগুলো ক্রিয়েচার। সালাম বলল, সমস্যা নাই, আমাদের কি ট্রেন মিস হয়ে যাবে নাকি? সময় আছে হাতে, চলো মারা শুরু করি, অস্ত্র গরম আছে। হাকিম বলল, তাহলে তোর বিয়ে হয় না কেন? সালাম ধাম করে জিজার এক সৈন্যকে গুলি করে বলল, আমি অস্ত্রের কথা বলছি। তালিব বলল, আমি আর পারবো না ভাই, তোরা যা করার কর, আমি ক্লান্ত। এ বলে তালিব বসে পড়ল। জিজার সৈন্যরা আক্রমণ করলো। সবাই আবার হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল। দেখা গেল তারিফের দিকেও কিছু সৈন্য তেড়ে আসলো। তালিফ উঠে কয়েকটা হেডশট মেরে বলল, বিশ্রাম করতেও দিবি না? এদিকে জিজা আবার ফারিস্তার উপর আক্রমণ করেছে। ফারিস্তা জিজাকে একটা ধাক্কা মেরে নিচে ফেলে এক লাফে গিয়ে জিজার মাথা বরাবর ঘুষি দিল। কিন্তু জিজা নিজের মাথা সরিয়ে নিল। ফারিস্তার ঘুষিতে মাটি গর্ত হয়ে গেল। জিজা উঠে উল্টে ফারিস্তাকে আঘাত করে ছুঁড়ে ফেলে দিল। ফারিস্তা নিচে পড়ে সাথে সাথে বাউন্স খেয়ে আবার উঠে এসে জিজার পা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে মারল। জিজা কুকরাতে কুকরাতে আবার উঠে দাঁড়িয়ে পড়ল। ফারিস্তা হাঁপাতে হাঁপাতে বলল, এবার থামো, অনেক হয়েছে, এগুলো থামাও। জিজা চোখ কালো করে বলল, ক্লান্ত হয়ে গেলে নাকি আমার কাছে হেরে যাওয়ার ভয়? ফারিস্তা বিরক্ত হয়ে এবার চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, এতক্ষণ দয়া দেখাচ্ছিলাম, আমি তোর মতো 10টা ভ্যামকে একসাথে মাটিতে পুঁতে ফেলতে পারি। এই বলে ধাপ করে চোখ খুলে ফারিস্তা হাতের ইশারায় জিজাকে বলল, তাহলে আয়, এটা শেষ করা যাক। দেখা গেল ফারিস্তার চোখগুলো থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, সর্প চিহ্নটা থেকে আগুন বেরোচ্ছে। জিজা এক চিৎকার করে এক লাফে উড়ে এসে ফারিস্তার মুখে আঘাত করতে চাইল, কিন্তু ফারিস্তা খপ করে জিজার
থুতনি চেপে ধরে মাটিতে এক আছাড় মারল। জিজার মাথা মাটির ভেতর ঢুকে গেল। ফারিস্তা জিজার চেহারায় একের পর এক আঘাত করতে লাগলো। জিজার পুরো চেহারা নীল রক্তে ভরে গেল, তবুও ফারিস্তা থামছে না। তালিফ দূর থেকে এটা দেখতে পেয়ে এক ছুট দিল সেদিকে। পথে সৈন্যরা তালিফকে বাধা দিল। তালিফ এক একটার হেডশট করছে আর চিৎকার করে বলছে, ফারিস্তা থামো, কি করছো, ও মরে যাবে তো। এক পর্যায়ে তালিফ গিয়ে এক ধাক্কায় ফারিস্তাকে ছুঁড়ে ফেলে দিল। জিজা কাতরাচ্ছে, জিজার চেহারা সম্পূর্ণ আঘাতপূর্ণ। তালিফের চোখ থেকে বৃষ্টির মতো পানি নেমে এলো। জিজাকে বুকে নিয়ে বলতে লাগলো, কেন এটা করলি তুই? আমি তোকে মরতে দিব না, তুই আবার আমার আগের জিজা হয়ে যাবি। জিজা আহত অবস্থায় সুযোগ বুঝে হাতে এক অদৃশ্য চাকু বের করে তালিফের পিঠে আঘাত করার জন্য তাক করলো। তালিফ খেয়াল করলো না এটা। ফারিস্তা দূর থেকে এটা দেখে চিৎকার করে ডাক দিল, তালিফ। সবকিছু থমকে গেল। স্লো মোশনে জিজা এক পৈশাচিক হাসিতে বলল, আই এম সরি তালিফ। ফারিস্তা স্লো মোশনে উড়ে আসছে চিৎকার করে। জিজা তার চাকুটা পিঠের সাথে লাগাতেই হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে গেল। জিজার চাকু থেমে গেল। ফারিস্তা এক ছুটে এসে তালিফকে নিয়ে দূরে ছিটকে পড়ল। জিজার হাত থেকে চাকুটা গায়েব হয়ে গেল। ব্যথায় কুকরি উঠে বলল, মা আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে মেরেছ। ওইদিকে দেখা গেল নফি রাজা গারকুনের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। রাজা গারকুনের মাথা থেতলে গিয়েছে, তবু সে নফিকে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু নফি তার ধরাছোঁয়ার বাইরে। নাফি বলেছিলাম না আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। সৃষ্টিকর্তা আপনাদের অনেক শক্তি দিয়েছে, কিন্তু তবুও মানুষকেই সৃষ্টি সেরা জীব করেছে। কারণ তো অবশ্যই আছে, আমাদের কাছে আপনাদের মতো শক্তিশালী জিনদের পরাস্ত করার শক্তি আছে। রাজা গারকুন বলল, আমাকে মেরে ফেলো এখনই, নাহলে তুমি পরে বাঁচবে না। নাফি একটু এসে বলল, খুব ইচ্ছে ছিল আপনার মাথাটা আলাদা করে দিই, কিন্তু আপনাকে তো রানী ফারিস্তার মুখোমুখি হতে হবে। আপনার মাথা আলাদা করার অধিকার একমাত্র রানী ফারিস্তার। এদিকে রানী ফারিস্তার তালিফ বুঝে গেল নাফি তার কাজ করে ফেলেছে। জিজা এখন শয়তানি শক্তি থেকে মুক্ত। তাড়াতাড়ি গিয়ে জিজাকে কোলে নিয়ে তালিফ দৌড়ে গেল এয়ারজেটের দিকে। জিজা হাতের ইশারায় সকল সৈন্যদের লড়াই থামিয়ে দিতে বলল। এর সাথে শেষ হলো বিশাল এক রক্তক্ষয়ী যুদ্ধ। তালিফ চিৎকার করে বলল, আতিশ, এয়ারজেট চালু করো। ফারিস্তা আস্তে করে অদৃশ্য হয়ে গেল। তালিফ জিজাকে নিয়ে এয়ারজেটে করে উড়াল দিল। সালামার হাকিম বেঁচে থাকা সকল সৈন্যদের উদ্দেশ্যে বলল, প্রিয় ভাইরা, এখন তোমাদের মাস্টার ঠিক হয়ে গেছে, সে আর এই রাজ্যে ফিরে আসবে না, তাই তোমরা এতিম হয়ে গেছো। আজ থেকে আমরা দুজন তোমাদের বস, আমরা যা বলবো তাই করবে। এক সৈন্য বলল, কিন্তু তোদের পরিচয় কি, তোরা কারা? হাকিম দাঁত কটমট করে সালামকে বলল, এক নাগারে এতগুলো গল্প সুপারহিট দিলাম, তবু নাকি আমাদের চেনে না, কেমনটা লাগে? সালাম বলল, চিনবে, খুব তাড়াতাড়ি চিনবে, লেখকরে ইয়েলো মেইল করতে হবে। হাকিম মাথা চুলকে বলল, ইয়েলো মেইল আবার কি জিনিস? সালাম বলল, ব্ল্যাকমেইলের আপডেট ভার্সন। দৃশ্য পরিবর্তন। দেখা গেল রাজা গোটের কাটা মাথা পুড়ে আছে এক পাশে, অন্য পাশে তার মাথাবিহীন দেহ। আয়েশা দাঁড়িয়ে আছে তরবারি হাতে। ফাদি দৌড়ে এসে আয়েশাকে জড়িয়ে ধরে বলল, তুই করে দেখিয়েছিস সেটা। আয়েশা ফাদিকে শান্ত হতে বলে ভ্যামকে বলল, তুমি আমার ভাইকে নিয়ে পৃথিবীতে ফিরে যাও, আমি কিছু কাজ শেষ করে ফিরে আসব। ফাদি বলল, না, আমি তোকে ছাড়া যাব না, তুই চল। আয়েশা একটু ধমকের গলায় বলল, ফাদি, যা বলেছি তাই কর, আমার কাজ শেষ হলে আমি চলে আসব, তুই যা, ওকে নিয়ে যাও। ভ্যাম পেশে ফাদির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ফাদি বারবার বলছিল, আমি যাব না, তোর সাথে যাব, কিন্তু আয়েশা সেদিকে কান না দিয়ে এগিয়ে গেল সাধারণ মরিশদের দিকে। সাধারণ মরিশেরা ভয় পেয়েছিল। তারা ভাবছিল আয়েশা তাদেরকে আঘাত করবে। তারা তাদের বাচ্চাকে চেপে ধরে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা তরবারি ফেলে দিয়ে পাথরটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, ভয় পাওয়ার দরকার নেই, আমি আমাদের গ্রহ রক্ষা করব, আপনারা আবার আগের প্লাটো গ্রহ ফিরে পাবেন, এখন থেকে এই গ্রহের রানী আমি। সকল মরিশরা অবাক হয়ে তাকিয়ে আছে। আয়েশা বলল, কথা দিচ্ছি রাজা গোটের চেয়ে ভালো শাসক হয়ে দেখাবো, আর কোনো বলির নামে শিশু হত্যা হবে না, কারোর উপর কোনো জুলুম করা হবে না, তবে হ্যাঁ, কেউ যদি সীমা লঙ্ঘন করে তার একমাত্র শাস্তি হবে মৃত্যু। সকল মরিশ একসাথে বলে উঠল, আমরা তোমাকে রানী হিসেবে মেনে নিলাম রাহিলা। আয়েশা একটু হেসে বলল, আমার নাম আয়েশা। দৃশ্য পরিবর্তন। দেখা গেল গারকুন হাঁটু গেড়ে বসে আছে। রানী ফারিস্তা তার সামনে একটা আগুনের তরবারি হাতে দাঁড়িয়ে আছে, চেহারায় ক্রোধ নিয়ে। নাফি একপাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ নাফি বলে উঠল, তাহলে এখন আপনি তার সাথে যা করার করুন রানী ফারিস্তা, আমাকে অনুমতি দিন। রানী ফারিস্তা নাফির দিকে তাকিয়ে মাথা নাড়ল। নাফি আস্তে করে অদৃশ্য হয়ে গেল। এবার রাজা গারকুন বলল, কিসের জন্য অপেক্ষা করছেন আপনি? আমার মাথা আলাদা করে ফেলুন। রানী ফারিস্তা দাঁত কটমট করে বলল, সেটা অবশ্যই করব, কিন্তু আমি অবাক হচ্ছি এটা ভেবে যে তুই আমার দয়ায় মুক্ত হয়ে আমার শক্তিতে ক্ষমতা পেয়ে আমার পিঠ পিছে এত বড় একটা ষড়যন্ত্র কিভাবে করতে পারলি, যেটাকে আমার হাতে প্রায় মারিয়েই দিচ্ছিলি কেন? রাজা গারকুন বলল,
আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, মেরে ফেলুন আমাকে। রানী ফারিস্তা এক চিৎকার করে তরবারি উঠিয়ে এক ঘায়ে দারকুনের মাথা আলাদা করে ফেলল। তারপর পা উঠিয়ে মাথার উপর এক পাড়া দিয়ে সেটা চ্যাপ্টা করে দিল। এরপর ক্লান্ত আর রক্তাক্ত মুখে একটা পাথরের উপর বসে চোখে টলমলো পানি নিয়ে নিজেকেই বলল, আমি বিষের মাঝে সাঁতার কাটছি, কিন্তু বিষ পান করিনি। দৃশ্য কয়েক মাস পরের। দেখা গেল তালিফের ল্যাবে সায়েন্টিস্টরা তাদের গবেষণা করছে। এখানে তালিফও একপাশে বসে কিছু একটা নিয়ে গবেষণায় মগ্ন। একটা কাচের জারে আমরা জিজাকে দেখতে পাই, পানির ভেতর ডুবে আছে। তখন সেখানে ফারিস্তা প্রবেশ করে জিজার কাচের জারের সামনে গিয়ে তালিফকে জিজ্ঞাসা করল, কি অবস্থা জিজার? তালিফ নিজের গবেষণায় মগ্ন থেকে বলল, এখনও কোনো রেসপন্স পাচ্ছি না, তবে খুব তাড়াতাড়ি পাবো আশা করি। ফারিস্তা কাচের জারের উপর হাত বুলিয়ে বলল, ফিরে এসো আমার পরি। ফাদি আর সামিয়াকে দেখা যায় খুব হাসিখুশিভাবে হাত ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ দুজনে আকাশের দিকে তাকিয়ে দেখে তারকার মতো কিছু খসে পড়ছে। ফাদি খুশি বলল, বড় আপু আসছে। দৃশ্য চলে যায় কোনো এক থানায়। আমরা ফাতিহাকে দেখতে পাই, এক চোরকে পাছার উপর ডান্ডা বাড়ি দিচ্ছে। চোর মাওগো বাবাগো বলে চিৎকার করছে। দুই কনস্টেবল দূরে দাঁড়িয়ে কানাঘুষা করছে। ম্যাডামকে কখনো এমনভাবে চিৎকা চোরকে মারতে দেখিনি। অন্য কনস্টেবল বলল, মারবে না তো কি করবে, হারামজাদা মসজিদের কল চুরি করে আবার কাগজে লিখে দিয়ে আসছে, কলটা নিয়ে গেলাম, আপনারা সবাই ঘর থেকে উঁচু করে আসবেন, তাহলে বেশি সোয়াব পাবেন। ফাতিহা তাকে মেরে ডান্ডা ভেঙে ফেলল। তারপর বলল, একে লকআপে ঢোকাও, দুপুরের পর আবার মারবো। কনস্টেবলরা তাকে লকআপে নিয়ে গেল। ফাতিহা কপালের ঘাম রুমাল দিয়ে মুছে নিজেকে শান্ত করে যেই কক্ষে যাবে এমন সময় পিছন থেকে একটা বাচ্চার কণ্ঠ ভেসে আসলো, ক্যান ইউ হেল্প মি ম্যাম? ফাতিহার সাথে সাথে পেছনে তাকিয়ে হা করে রইল। ফাতিহা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তব দেখে দাঁড়িয়ে আছে দেখে পিচ্চি মেয়েটা আবার বলল, ম্যাম, আমার পোষা কুকুরটা হারিয়ে গিয়েছে, প্লিজ আমার কুকুরটা খুঁজে দাও। ফাতিহা আনমনে বলে উঠল, সামারুন। নাফি নদীর ধারে দাঁড়িয়ে আছে বুকে হাত বেঁধে, আকাশের দিকে তাকিয়ে এক মনে কিছু একটা ভাবছে। তখনই ফোনটা বেজে উঠল। নাফি ফোন করে স্ক্রিনে না তাকিয়ে রিসিভ করে কানে দিয়ে বলল, বলো ফাতিহা। ফাতিহা উপাস থেকে তাড়াহুড়া করে তোতলানো কণ্ঠে বলল, সামারুন, সামারুন, আমি সামারুনকে দেখেছি। নাফি অবাক হয়ে বলল, কি বলছো তুমি, কোথায় দেখেছ? আমি এখনই আসছি। ফোন রেখে নাফি ঘুরে তাকালো। অবাক হওয়ার চেহারাটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে মুখে রহস্যময় এক হাসিতে বলল, পুনর্জন্ম। শ্রোতা বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গল্পটা কিন্তু এখানেই শেষ না, আমাদের রাইটার গল্পটি আবারও লিখছে, এবং গল্পটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর গল্পটা কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।